দীর্ঘ 1 বছর পর আকাশ ওর বাড়ি ফিরছিল। তখন রাস্তার ধারে দেখলো কতগুলো লোক একটা মেয়েকে নিয়ে যাচ্ছিল। তাই আকাশ গাড়ি থামিয়ে ওই লোকগুলোর কাছে যায়। কি হয়েছে এখানে? দেখুন না, এরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ও, এই ব্যাপার। তা এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? ওই তুই কে রে যে তোকে বলতে হবে? আমি কে তা না হয় পরে জানতে পারবি, আগে আমার মার তো খেয়ে নে। আকাশের কথায় ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। বাংলা সিনেমার মতো তাকিয়ে থাকবি নাকি আমাকে মেরে মেয়েটাকে নিয়ে যাবি? সালা, আজকে তো তোকে এমন মারবো যে সারা জীবন মনে রাখবি, বুঝেছিস? আগে আয়, তারপর দেখাচ্ছি। এরপর আকাশ ওদের সাথে মারামারি করতে থাকে। অন্যদিকে ইরা দাঁড়িয়ে আছে আর ওদের মারামারি দেখতে ব্যস্ত। একদিকে মারামারি দেখছে, অন্যদিকে ওদের ভিডিও নিতে থাকে। ওদের সবাইকে মোটামুটি ওখানেই মারতে থাকে। এইদিকে কিছুক্ষণের ভেতরে ওখানে পুলিশ আসতে থাকে। তাই আকাশ ওদের মারা বন্ধ করে গাড়িতে উঠে যায়। আকাশ যাওয়ার পর পুলিশ এসে ইরাকে বলে, ম্যাম, আপনার কিছু হয়নি তো? আর ওই ছেলেটা কে? আমাদের দেখে ভয় পেল কেন? ভয় পাবে না তো কি করবে? আচ্ছা, আগে এদের নিয়ে যান, ওদের মুখ থেকে কথা বের করুন, কেন আমাকে তুলে নিয়ে যেতে এসেছে। সিওর ম্যাম, আমরা ওদের নিয়ে যাচ্ছি। আর আপনাদের আরেকটা গাড়ি আপনাকে বাসায় পৌঁছে দিবে। ঠিক আছে। এইদিকে ইরা বাসায় গেল। অন্যদিকে আকাশ চলে আসলো ওর বাসায়। ওর বাড়িতে এসে অনেক পরিবর্তন দেখতে পেল। কেননা এই 1 বছর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। তা কি কি পরিবর্তন হয়েছে তা আপনারা গল্পের সাথে থাকুন, সবটা জানতে পারবেন। এইদিকে বাসার ভিতর প্রবেশ করার সাথে সাথে আকাশের পুরো পরিবার যতটা না অবাক হয়, তার চেয়ে বেশি অবাক হয় আকাশ ফিরে এসেছে কেন তার চিন্তা করে। কেননা এই পরিবারের কেউই তাকে দেখতে পায় না। আর কি কারণে আর কি হয়েছে অতীতে তা আপনারা জানতে হলে অতীতের কথা জানতে হবে। কিন্তু অতীত শুরু করার আগে ইরা আর ওর বাবার কিছু কাহিনী বলে যাই আপনাদের। মা, তুই ঠিক আছিস তো? বাবা, আমি ঠিক আছি। একটা ছেলে আমাকে বাঁচিয়েছে, নয়তো ওরা তো আমাকে তুলেই নিয়ে যেত। এই জন্যই আমি বলেছি তুই সিকিউরিটি নিয়ে বাইরে যেতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। বাবা, আমি কি জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? তাই এখন যেহেতু জানতে পেরেছিস, তাহলে তো এবার থেকে সিকিউরিটি নিয়েই বের হবি। ওই ছেলের মতো একটা হলেই হবে। কোন ছেলে? আর হ্যাঁ বাবা, যে ছেলে আমাকে বাঁচিয়েছে। আমিও একটু ওই ছেলেকে দেখি। এই দেখো ভিডিও। এই বলে ভিডিও চালু করে দেয়। ইরা আর ওর বাবা ভিডিওটা দেখতে থাকে। ইরার বাবা ভিডিও দেখে কিছুই বুঝতে পারছে না, কেননা আকাশের মুখটা বাঁধা ছিল, সেজন্যই ওর চেহারা দেখা যাচ্ছিল না। ছেলেটার মুখই তো দেখা যাচ্ছে না, তাছাড়া নাম কি জানিস? সরি বাবা, কিছুই নিতে পারিনি, তোমার ওই অফিসারদের জন্য। আচ্ছা, এখন তাহলে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। এখানে আপনাদের পরিচয় করিয়ে দিই, ইনি ইরার বাবা। পেশাগত দিক দিয়ে উনি একজন দেশের রাষ্ট্রপতি, আর ইনি ওনার একমাত্র মেয়ে। এখন তো আপনারা ইরা আর ওর বাবার সম্পর্কে জানলেনই, এবার চলেন আকাশের কাছে যাই। কি ব্যাপার, তুই ফিরে এলি কেন? আমার বাড়িতে আমি কি আসতে পারি না? না, পারো না, কারণ এই বাড়িতে তোমার কোনো অধিকার নেই। আমার বাড়িতে আমার অধিকার থাকবে না তো কার থাকবে? বাহ, এই 1 বছরও দেখি তোর মুখে অনেক কথা ফুটেছে। এই আকাশ এখন আর আগের আকাশ নেই যে তাকে যা বলবে তা শুনবে। ও তাই নাকি? ভাগ্য ভালো বাবা মা বেঁচে নেই, নয়তো ওনারাই তোকে বের করে দিত। বাবা মা বেঁচে নেই, এই কথাটা শুনে আকাশের চোখ দিয়ে পানি পড়তে থাকে। কেননা এই 1টা বছর আকাশ ওদের কোনো খোঁজই রাখেনি, আর রাখবেই বা কি করে। কেননা এই পরিবার থেকে তো আকাশকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাই জিদের কারণে ওদের খোঁজ খবর নেওয়া হয়নি। কিন্তু শত জেদ থাকলেও বাবা মা তো ওনার, তাই চোখের পানি ধরে রাখতে পারলো না। তবুও পরিস্থিতি সামাল দিয়ে বলে, বাবা মা মারা গিয়েছে, তা এই সম্পত্তি তো আমরা 2 ভাই আর ঈশারও ভাগ আছে। ঈশা ওর ভাগের অংশ বিক্রি করে দিয়ে রুপি নিয়ে চলে গেছে। কিন্তু কার কাছে বিক্রি করেছো? কার কাছে আবার? তোমার ভাইয়ের কাছে। কি? ভাই এতগুলো রুপি কোথা থেকে পেল? তা জেনে তুমি কি করবে? আমি জেনে কি করব মানে? তোমরা আমার সম্পত্তির ভাগ না দিয়ে নিজেদের মধ্যে কি করে নিতে পারলে? কারণ তোর মৃত একটা ডেথ সার্টিফিকেট বের করি, আর ওইটার মাধ্যমে আমি তা করি। যদিও ঈশাও জানে তুই মৃত। ছি ভাইয়া ছি, তুমি এতটা নিচে নামতে পারলে? এখানে নিচে নামায় কি আছে? এই 1টা বছরে তুমি এতটা পাল্টে গেলে। তাছাড়া এর আগেও আরো খারাপ ছিলে, কিন্তু এই 1 বছরে তোমাকে এতটা খারাপ বানিয়ে দিয়েছে। মুখ সামলে কথা বল। একদম আওয়াজ করবি না। একটা মিথ্যা অপবাদ দিয়ে পুরো সংসারের কাছে খারাপ বানিয়ে কি করে দিয়েছিস তা কি তোমাদের মনে নেই? কোন মিথ্যা অপবাদ? বাহ, ভুলে গেলে তাহলে এত তাড়াতাড়ি? বেশ করেছি, তোকে অপবাদ দিয়েছি।
আর এই অপবাদ দিয়েছি বলে তো আজকে সবাই তোকে ঘৃণা করে। পাঠক পাঠিকারা, আপনারা হয়তো বুঝতে পারছেন না কেন মিথ্যা অপবাদের কথা বলতেছে। তো চলুন আপনাদের আকাশের অতীত সম্পর্কে কিছু জানাই। অতীত অনেক সুখেই ছিল আকাশ তার পরিবারকে নিয়ে, বাবা মা, বড় ভাই আর ছোট বোনকে নিয়ে। দিন যত যাচ্ছিল ততই আকাশকে ওনারা অবহেলা করে যাচ্ছিল। এই কারণ চলুন বলি আপনাদেরকে। কলেজ থেকে বাসায় ফিরছিল, তখন আকাশ ওর আব্বুকে বলে, আব্বু আমার কিছু রুপি লাগবে, আমার কাছে রুপি নেই। কলেজে ফিস দিতে হবে। আমার কাছে রুপি নেই, তাছাড়া এখন থেকে নিজের খরচ নিজেকে বহন করা শিখতে হবে। মানে ঠিক বুঝি নাই আব্বু, আমি এই ছোট বয়সে নিজের খরচ কি করে চালাবো? যেখান থেকে পারিস নিজের খরচ নিজে বহন কর। ভাইয়া তোমার খরচ তো আব্বু এখনো চালাচ্ছে, তাহলে আমার কেন পারবে না? সব প্রশ্নের উত্তর হয় না, তাই ভালো হবে নিজের খরচ নিজেই চালাও, নয়তো বাড়ি থেকে বের হয়ে যাও। ওই দিন আব্বু আর আম্মু তার সাথে বড় ভাইয়ের কথা শুনে অনেক কেঁদেছি আমি, কেননা আমার বয়স মাত্র তখন 19। আমি এত তাড়াতাড়ি রোজগার করব কি করে? এদিকে কিছুক্ষণ পর ইচ্ছা আমার কাছে আসে। ভাইয়া, আমার জন্য কি এনেছিস? আমি যে তোর জন্য কিছু আনতে পারিনি, তাছাড়া কি করে আনবো বল? পরিবার থেকে কেউ আমাকে টাকা দেবে না, আমাকে নিজের খরচ নিজেই চালাতে বলছে। হঠাৎ কি হলো সবার তাই তো জানি না। ভাইয়া চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এদিকে যেতে যেতে 1 বছর চলে যায় ও তার কলেজ লাইফও শেষ হয়ে যায়। এই কয়েকদিনে কিছু কাজ করে নিজের খরচ নিজেই চালাতে হচ্ছে আকাশকে। পরিবারের হঠাৎ করে এরকম পাল্টে যাওয়াটাকে আকাশ মেনে নিতে পারেনি। এই ভেবে কিছুক্ষণ পর, আকাশ, আকাশ, জি আব্বু। এই মাস থেকে সংসারে তোমাকে রুপি দিতে হবে। কি বলছো আব্বু? আমি এই কয়েক বছর ধরে নিজের পড়াশোনা নিজে বহন করছি, এখন ভার্সিটিতে উঠেছি, এখন তো আরো খরচা বেড়েছে, সেখানে কিনা তুমি এই কথা বলছো? বলতেছি, কারণ আমি এভাবে তোমাদের আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কিন্তু আব্বু তুমি সবকিছু আমাকে কেন বলো? বড় ভাইয়াকে তো কখনো কিছু বলো না। ওকে বলি আর না বলি তা কি তোর থেকে জিজ্ঞেস করে নিতে হবে নাকি? তাছাড়া যা বলতেছি তাই করবি, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যেদিকে দু চোখ যাই চলে যেতে পারিস। এইদিকে আকাশ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কেননা দিনের পর দিন ওরা আকাশকে এরকমভাবে অবহেলা করেই যায়, যা বলার বাহিরে। কিছুক্ষণ পর আবির কল দেয়। হ্যাঁ আবির বল, কিছু জানতে পেরেছিস কি? জানতে পেরেছি, কিন্তু ব্যাপারটা তুই কিভাবে নিবি তা বুঝতে পারছি না। কি হয়েছে বল। আমি আব্বুকে বলে জানতে পারলাম তুই নাকি ওনাদের কোনো সন্তানই না। আবিরের কথা শুনে আকাশের হাত থেকে মোবাইলটা পড়ে যায়, তার সাথে কান্নায় ভেঙে পড়ে। কেননা যাদের এতদিন ধরে নিজের বাবা মা বলে এসেছে তারা বলে ওদের বাবা মা নয়, তা তো ভেবেই পাচ্ছে না। সবটা সামলে নিয়ে আকাশ নিজের কাজ করতে ব্যস্ত। পরদিন আকাশ আবিরের সাথে দেখা করে, কেননা আবিরের বাবা একজন উকিল, তাই ওনার সাথে কথা বলার জন্য বের হয়। আবির তোর বাবাকে সবটা জানিয়েছিস তো? সবটা জানানো শেষ, এখন যে কাজটা করার বাকি আছে ওটা আব্বুই তোকে বলবে। চল তাহলে তোর আব্বুর কাছে। এই তো যেতে হবে না, আব্বু নিজেই চলে এসেছে। আবিরের আব্বু আসতেই আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে বলে, কি ব্যাপার আকাশ, তুমি এখানে? জি আঙ্কেল, আমি আপনার থেকে আমার কিছু জানার ছিল। কি কথা বলো তো? আঙ্কেল আপনি তো জানেন আমি যে বাসাতে আছি আর যাদের আমার বাবা মা মনে করি ওনারা আমার আসল বাবা মা নন, কিন্তু ওনারা ছোটকাল থেকে আমার সাথে ভালো ব্যবহার করে এসেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওনারা এরকম খারাপ ব্যবহার কেন করে যাচ্ছে আমার সাথে? এর কিছু কারণ আছে। কিসে কারণ আঙ্কেল? তার আগে বলো, তুমি হঠাৎ করে এই সব কিছু জানতে চেয়েছো কেন? আর তাছাড়া কিছু কি হয়েছে? জি আঙ্কেল, ওই বাড়িতে সবাই আমার সাথে যা তা ব্যবহার করছে, কিন্তু ঈশা বাদে। যেমন একটু ডিটেলস বলো। আকাশ এরপর সবটা বলতে থাকে, কি থেকে কি হয়েছে না হয়েছে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ওনারা এখন তোমাকে এই জন্য অবহেলা করতেছে, এতে করে তুমি ওদের কাছ থেকে চলে যাও, এতে করে ওদের সম্পত্তির ভাগ যেন তুমি না পাও। কিন্তু আমার তো এইসব কিছুই চাই না। দেখো, এই দুনিয়া বড়ই অদ্ভুত। কেননা ওনারা ছোটকালে তোমাকে এনেছে, তারপর তোমাকে নিজেদের ছেলে বলে গ্রহণ করে, এবং কাগজে কলমে উল্লেখ আছে, ওখানে আরো অনেক কিছু বলা আছে। কি কি আছে বলুন আমাকে। আমি তোমাকে ফাইল দিচ্ছি, তুমি নিজেই পড়ে নাও। এরপর ফাইল পড়তে থাকে। ফাইল পড়ে আকাশ যা বুঝার বুঝে গেছে।
সবটা বুঝার পর বলে, আঙ্কেল তাহলে আমি চলি। আচ্ছা যাও, তবে সাবধানে থাকবে। ওনারা যখন তোমাকে রোজগার করতে বলেছে তখন তুমি তাই করো, নয়তো ওই বাড়ি ছেড়ে চলে যাও। এতগুলো বছর ধরে ওই বাড়িতে আছি, তাছাড়া ওনারা যখন এটাই চায় আমি তাই করব। আচ্ছা দেখো, যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাবে। ঠিক আছে আঙ্কেল। আবির, আমি তাহলে চলি, কাল ভার্সিটিতে আসলে দেখা হবে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বলবেন ফাইলে কি আছে, সব কিছু তো আপনাদের বলাই হয়নি, কিন্তু সবটা আপনাদের না জানলেই ভালো হবে। কেননা যদি এখন থেকেই সব কিছু জেনে যান তাহলে তো গল্প পড়ার মজাই হারিয়ে ফেলবেন। তাই আপনাদের এখন না জানালেও চলবে। পরদিন সকালে আকাশ যখন ভার্সিটিতে যাবে তখনই, আকাশ খেতে আয়। আসতেছি। খাওয়ার টেবিলে সবাই উপস্থিত ছিল। তখনই আকাশের বড় ভাই বলে, আব্বু আকাশকে মাসে কত করে দিতে হবে ওকে তা জানিয়ে দিও। ভাইয়া, আব্বু, আকাশ ভাইয়া কেন টাকা দেবে বুঝতে পারছি না। বাসায় তো আমি আর বড় ভাইয়াও থাকি। কই, তুমি তো কখনো ভাইয়ার থেকে টাকা চাওনি, আর নাই আমার থেকে কখনো চেয়েছো। তাহলে কেন এরকম করতেছো? যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। কি বুঝি না বলো তো? আমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে। তুই চুপ কর। আকাশ, তুমি প্রতি মাসে 2000 রুপি করে সংসার খরচ দিবে। ঠিক আছে, তাই হবে। কি ঠিক আছে? তুই এতগুলো রুপি পাবি কি করে? তাছাড়া তুই একা কেন রুপি দিবি তাই তো বুঝতেছি না। বলবো তোকে একদিন সব কথা, এখন তুই চল, দেরি হয়ে যাচ্ছে। চল। ঈশা এবার এন্টারে ভর্তি হয়েছে আর আকাশ এবার অনার্স 3য় বর্ষে। এই কয়েকদিন মোটামুটি টিউশন করে নিজের খরচ চালিয়ে নিচ্ছে। এইদিকে দিন যেতে থাকে, আকাশ বড় হতে থাকে। কিছুদিন পর, ঈশা চল একটা জায়গায় যাব। কোথায় যাব? তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। সত্যি মা? তাহলে আমি আকাশ ভাইয়াকে বলি। ওকে জানানোর দরকার নেই। আমি একটা কথা বুঝি না, তোমরা ওর সাথে এমন আচরণ করো মনে হচ্ছে আকাশ ভাইয়া তোমার সন্তানই না। আমি যা বলছি তাই হবে। ঠিক আছে। ওইদিকে ওনারা সবাই মেয়ে দেখতে গিয়ে মেয়ে পছন্দ করে আসে। 3 দিন পর বিয়ে, তাই পুরো বাড়ি আস্তে আস্তে সাজাতে থাকে। কালকে বিয়ে, তাই আকাশ মোটামুটি সব কাজ করতে থাকে। আকাশকে সাহায্য করার জন্য আবিরও আসে। এইদিকে আকাশের বড় ভাই আর পরিবারের সবাই যায় বিয়ে বাড়িতে। ওনারা বিয়ের কাজ শেষ করে বউ নিয়ে বাড়ি চলে আসে। রাতের বেলা আকাশ, আবির আর কয়েকটা মেয়ে গল্প করছিল। তখন একটা মেয়ে বলে, আপনাকে চেনা চেনা লাগতেছে। জি, আমি আকাশ, রাশেদ আমার বড় ভাই। আমি রোজা। চিনি আপনাকে, আপনি ভাবির ছোট বোন। তাহলে চলুন ওইদিকে গিয়ে একটু কথা বলি। কিন্তু এরা কি করবে? এরা কারা? আমার বন্ধু আবির, ও তো একা একা বোর হয়ে যাবে। কিছু হবে না, আসুন আমার সাথে। আকাশকে হাত ধরে নিয়ে আসে একটা সাইডে, নিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। কি করছেন কি? কই কি করলাম? এভাবে জড়িয়ে কেন ধরে আছেন? আপনাকে ভালো লাগে সেজন্য। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। দেখো, কোনো ভুল নয়। তুমি চাইলে এখন আমাকে কিছুটা একান্তভাবে নিতে পারো। আশেপাশে কেউ নেই। দেখুন, আমি ওসব পারবো না। না পারলে আমি কি জন্য আছি? দেখুন, আমি কিন্তু এখান থেকে চলে যাব। যদি এখান থেকে চলে যান তাহলে আমি চিৎকার করে বলবো আপনি আমাকে এখানে এনে আমার সাথে অসভ্যতামি করছেন। আপনি তো সাংঘাতিক মেয়ে দেখছি। এই যে সাংঘাতিক তো আমাকে কাছে পেলেই বুঝতে পারবে। তাই তাড়াতাড়ি জড়িয়ে ধরো আর কিস করো। এদিকে না চাইতেও রোজাকে জড়িয়ে ধরে আর কিস করে। রোজা কোনো রিয়াক্টও করছে না, উল্টো আরও সায় দিচ্ছে আকাশের সাথে। এতে ওরা দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। ঠিক তখনই রোজার বোন চলে আসে। রোজা, তুই এখানে? ছি ছি ছি, তুই এইরকম ভাবে? ভাবি, তোমার দেবরকে আমার পছন্দ হয়েছে। তাই বলে তুই এইরকম ভাবে? ওকে আপু, তুই কিন্তু কিছু বলবি না। ঠিক আছে। আর দেবরজি, তুমি এত দুষ্ট হলে কি করে? ভাবি, আমি কিছু করিনি, আমার ইচ্ছে। তোমার বোন। আপু, তোমাকে কিছু জানতে হবে না, তুমি চলো তো। এইদিকে আকাশ কি করবে কিছুই বুঝতে পারছে না, কেননা কি হচ্ছে ওর সাথে। কিন্তু আকাশ এতটুকু বুঝতে পেরেছে ওর ভাবি অনেক ভালো হবে। ওখান থেকে আসার পর আবির বলে, কি রে, তোর ঠোঁট লাল কেন? ওই কিছু মনে খেয়েছিলাম, তার জন্য এরকম মনে হচ্ছে। বন্ধু, আমি সবটা বুঝতে পারি, কিন্তু কি বুঝতে পেরেছিস তুই? এই যে লুকিয়ে লুকিয়ে। ওই মেয়েটার চরিত্র ভালো না। কিভাবে বুঝলি? কারণটা হচ্ছে ওই মেয়েকে দেখে মনে হচ্ছিল এর আগে অনেক ছেলের সাথে এরকম করেছে। কি বলিস এগুলো? ঠিকই বলেছি। তাহলে এখন কি করবি? কেউ দেখেনি তো? ওর বোন দেখেছে। কোন বোন? আরে আমার ভাবি,
কিন্তু উনি কিছু বলেনি। উনি বলবে কি? উল্টো উনি তো আরও উস্কে দিতে চাইছিল। এমনটা তো নয়, বোন দুইজনেই একই রকম। জানি না, তবে যাই হোক, আমার কি? সেটাই তো, ওনারা তো তোকে নিজের পরিবার মনে করে না। যদি করতো তাহলে তোরও চিন্তা হতো ওনাদের জন্য। আচ্ছা যাই হোক, এখন আমি রুমে যাই। তুই কি বাড়িতে চলে যাবি? আমার বাড়িতে যাব। এইদিকে আবির বাড়িতে যায়, অন্যদিকে আকাশ রুমে এসে শুয়ে থাকার কিছুক্ষণ পর আকাশ ওর বুকের উপর নরম কিছু অনুভব করে। যদিও কোলবালিশ নিয়ে আকাশ ঘুমায়, তাই কোলবালিশ মনে করি অনেকটা এইরকমভাবেই জড়িয়ে ধরেছে। কিন্তু কিছুক্ষণ পর আকাশের ভারী অনুভূত হয়, তাই চোখ মেলে তাকিয়ে মোবাইলের আলো দেয়। আলো দেওয়ার পরই রোজাকে দেখে চমকে ওঠে। এ কি, আপনি এখানে কেন? তাহলে আমার কোথায় থাকার কথা? তাই বলে আমার রুমে কেন? আমার ইচ্ছে হয়েছে, সেজন্য এসেছি। এদিকে ওরা কথা বলে, অন্যদিকে আকাশের মাও আসে সেখানে। ওখানে ওদের দেখে বলে, ছি 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 ছি, আকাশ তুই ওই মেয়েটার সাথে একই বিছানায়? মা বিশ্বাস করো, উনি আমার বিছানায় এসেছে। রোজা, আকাশ কি সত্যি বলছে? হ্যাঁ, আসলে আমি থাকার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই এখানে এসে শুয়ে পড়ি। আচ্ছা আকাশ, তুই বাইরে গিয়ে ঘুমা, রোজা এখানে একা ঘুমাবে। আমি কেন আমার রুম থেকে বেরোবো? ওই চুপ কর, তোর রুম কি করে হলো? তোকে এখানে ফ্রিতে থাকতে দিয়েছি, তাই এখান থেকে সর। আকাশ ওর মায়ের কথা কষ্ট পেয়ে চলে গেল। কিছুক্ষণ পর রোজা তো বুঝতেছে না কি হলো, কেননা রোজা নতুন, সেজন্য কিছু জানে না। এইদিকে আকাশ গিয়ে ছাদে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সবাই নিজের মতন করে খেতে থাকে। এইদিকে সকালবেলা আকাশ যখন নিচে নামে, ওই নবাবের বাচ্চা, এতক্ষণ লাগে কি ঘুম থেকে উঠতে? মা আসলে আমি... চুপ কর, যা ওখানে গিয়ে খেতে বস। ঠিক আছে। এইদিকে খাবারের পর্ব শেষ করে আকাশ চলে আসে ওর রুমে। এইদিকে রোজাও কিছুক্ষণ পরে আকাশের রুমে চলে আসে। ওখানে আসার পর দরজা আটকে দেয়। কি ব্যাপার, দরজা কেন আটকালেন? রাতে তো কিছু হয়নি, তাই এখন ওইগুলো করতে এসেছি। ওইগুলো মানে? যেগুলো একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে চায়। কিন্তু আমরা তো বিবাহিত নই। বিবাহিত না হয়েছি তো কি হয়েছে? একটা মেয়ে যখন রাজি, তখন তুমি আর না করার কি? আমি রাজি না। দেখো, ভালোর ভালো বলছি, নয়তো আমি এখন চিৎকার দিয়ে বলবো তুই আমার সর্বনাশ করতে চেয়েছিস। এমনটা করবেন না প্লিজ। তাহলে এখন আমাকে আদর কর, তাহলে আমি কাউকে কোনো কিছু বলবো না। এদিকে আকাশের হাতেও কোনো উপায় ছিল না, কেননা আকাশের কথা কেউ বিশ্বাস করবে না। এমনিতেও কেউ শান্তিতে থাকতে দেয় না, তার উপর এত বড় অপবাদ দিলে তো আকাশ পুরোই অবস্থা খারাপ হয়ে যাবে। তাও রাজি না থাকা সত্ত্বেও এইসব করতে হলো। তবে ওইসব বলতে আপনারা আবার গভীরে যাইবেন না, কেননা ওইসব কিছুই হয়নি। কিছুক্ষণ পর রোজা আকাশের রুম থেকে বের হয়ে যাওয়ায় রোজার বোন তা দেখে ফেলে। উনিও কিছু বলেনি, কেননা রোজা এই বাড়িতে আসলে তো ওদের দু বোনেরই লাভ। এইভাবে 7 দিন পার হওয়ার পর আকাশের বোনের কাছে সবকিছুই অস্বাভাবিক লাগতে লাগলো, তাই উনি আকাশের ভাইকে নিয়ে রুমে আসে। ওগো শুনছো? বলো। তোমাকে একটা কথা বলবো, যদি রাগ না করো। কি কথা, তাড়াতাড়ি বলো, আমাকে বের হতে হবে। আমি বলতে চেয়েছি আকাশের সাথে আমার ছোট বোনের বিয়ে দিতে, তুমি কি বলো? তোমার কি মাথা ঠিক আছে? আকাশ আমার আপন ভাই না, তাই তুমি ভুলেও এইসব কিছু মুখে বার করবে না। তাছাড়া আকাশকে তো আমি ছাড়বো না, তোমার বোনকে প্রেমে ফেলে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে নিচ্ছে। না দুলা ভাই, আমি আকাশকে পছন্দ করি। দেখো শালিকা, আকাশের বাড়ির কেউ না, তাই ওকে বিয়ে করে তুমি কখনো সুখী হবে না, কারণ ওর বাবা মা কেউ নেই। আমরা ওকে এই বাড়ি থেকে বের করে দিলে ওর থাকার জায়গাও নেই। তাহলে ভেবে দেখো কি করবে। কি বলছেন? তাহলে ওর মতো একটা ছোট লোকের সাথে আমি ওইসব করেছি? সব করলে মানে কি করছো? রোজা এরপর তার দুলাভাইকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে বলে, রোজা কি করলে তুমি? এখন কি করব? আচ্ছা চিন্তা করবেন না, আমি আর ওর কাছে যাব না। তাছাড়া আমি তো আজকে চলে যাব, আর এগুলো আমার জন্য কমন ব্যাপার। তোমার বোন দেখতেছি। ওই একটু ওরকমই। আপু, আমি তাহলে গেলাম। এদিকে রোজা চলে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। এবার আকাশের ভাবিও আকাশের সাথে খারাপ ভাষায় ব্যবহার করতে থাকে। এবার আর কোনো কিছু সহ্য করতে পারছে না। এদিকে ওকে তো বাড়ি থেকে তাড়ানোর কোনো প্ল্যানও পাচ্ছি না। আচ্ছা, চুরি করার দায় বের করে দিলে কেমন হবে? তা না করে আরও কিছু প্ল্যান আছে। কি সেটা? মাথা আনো, কানে কানে বলছি। এরপর কানে কানে সবটা বলে। সবটা শোনার পর আকাশের ভাবি রাজি হয়ে যায়। পরের দিন ওদের বাসার সবাই বাড়ির বাইরে যায়।
শুধু আকাশের ভাবি আর আকাশের মা ছিল। কিছুক্ষণ পর আকাশ, আমার রুমে আসো তো। কেন ভাবি? রুমের বাল্বে একটু সমস্যা আছে, তাই ওটা একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা যাও, আমি আসছি। কিন্তু মা কোথায়? উনি গোসল করতে গিয়েছে। আচ্ছা, আমি আসছি। কিছুক্ষণ পর আকাশ ওর ভাবির রুমে যায়। ভিতরে যাওয়া মাত্রই আকাশের ভাবি দরজা বন্ধ করে দেয়। এতে করে আকাশ কিছুটা বিচলিত হয়ে যায়। আর আকাশ বলে, কি ব্যাপার ভাবি, দরজা বন্ধ করলেন কেন? কি জন্য বন্ধ করছি তা তো বুঝতেই পারবে। ওইদিকে আকাশের ভাবি ওয়াশরুমের পাশে ছিল, উনি ওখানে দাঁড়িয়েছিল। এতে করে আকাশের মা কখন বের হবে আর ওই সুযোগ কাজে লাগাবে। যখন বুঝতে পারছে উনি বের হবে, তখন ভাবি নিজের বুক থেকে কাপড় সরিয়ে নেয়। তার সাথে ব্লাউজের হাতা ও বোতামগুলি ছিঁড়ে দিয়ে আকাশকে গিয়ে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। ভাবি ছাড়ো আমাকে, কি করছেন? এভাবে চিৎকার কেন করছেন? ছাড়ুন আমাকে। এইদিকে চিৎকার শুনে আকাশের মা ওয়াশরুম থেকে বের হয়েই আকাশকে ওইভাবে দেখে ফেলে। আকাশ ওর মাকে দেখে সেখান থেকে উঠতে যাবে, কিন্তু এবার আর উনি আকাশকে ধরে রাখেনি। ছি আকাশ, ছি, তুই এতটা নিচে নামতে পারিস আমি কল্পনাও করতে পারিনি। মা বিশ্বাস করো, আমি এসব কিছু করিনি। ভাবি জোর করে আমার সাথে এগুলো করেছে। দেখছেন মা, আপনার ছেলে কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতেছে। তুই আজকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আমি তোকে এই বাড়িতে আর দেখতে চাই না। এইদিকে আকাশের ভাবি তো বানিয়ে বানিয়ে বলতেই থাকে, কিন্তু কিছুই করার ছিল না। কেননা উনিও চায় না আকাশ এই বাড়িতে থাকুক, তাই সব কিছু নিয়ে বের হয়ে যায়। এদিকে ভাবির প্ল্যান সফল হয়েছে, তাই উনি একটা হাসি দেয়। আকাশ যাওয়ার পর সবাই এক এক করে আসে। মা, মা, আকাশ ভাইয়া কোথায়? কেন, কি হয়েছে? ভাইয়ার জন্য আমি শার্ট আর প্যান্ট এনেছি। ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কি বলছো কি মা তুমি? কেন বের করে দিলে? ও আজকে তোর ভাবিকে একা পেয়ে আমার বলতেও লজ্জা করছে। আমার মোটেও বিশ্বাস হয় না ভাইয়া এই কাজ করেছে। তাহলে কি আমি নিজের চোখে ভুল দেখেছি? তুমি ভুল দেখোনি, তোমাকে ভুল দেখানো হয়েছে। মানে? আমি ঠিক বলেছি, কারণ তোমরা কেউই চাও না আকাশ ভাইয়া এখানে থাকুক। বড়দের মুখের উপর কিভাবে কথা বলতে হয় তা মনে হয় তুই ভুলে গিয়েছিস। না মা, আমি বলিনি, কিন্তু তোমরা ভুলে যাও। আকাশ ভাইয়া যদিও আমার নিজের ভাই না, আমি তা সবই জানি। কি? তুই কি করে জানিস? কারণ ভাইয়াই আমাকে বলেছে এই কথাটা। তাছাড়া এটাও বলেছে তোমরা নিজেরা চক্রান্ত করে ভাইয়াকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ, আর আজকে ভাবির জন্য তা সফল হয়েছে। কি বলতে চাস তুই ঈশা? তোর ভাবি কি করেছে? কি করনি তাই বলো। মিথ্যা অপবাদ দিয়ে ভাইয়াকে এই বাড়ি থেকে বের করাটাই ছিল তোমাদের উদ্দেশ্য। তুই কি করে জানিস? আমি জানি, কারণ ভাইয়া আমাকে না থাক। তোমরা যখন কেউই চাও না, তখন আর আমি শুধু শুধু বলে লাভ কি আর? তাছাড়া ভাইয়া তো আর এই বাড়িতে আসবে না, তাই সত্যিটা তোমরা নাই জানলে। আকাশ ভাইয়া তোমাদের নিজের বাবা মায়ের মতো জানে, কিন্তু তোমরা কখনো তাকে সন্তানের মায়া মমতা দাওনি। দেখ ঈশা, তুই বেশি বাড়াবাড়ি করবি না। ঠিক আছে, করলাম না। এদিকে এদের দিকটা রেখে চলুন আকাশ কি করে তা দেখে আসি। বাড়ি থেকে বের হয়ে আবিরের সাথে যোগাযোগ করে। আবির, সবটা তো বললাম, এখন কি করবি? দেখ, আমি তো এবার আর্মিতে অ্যাপ্লাই করেছি, তাছাড়া তুইও কর। আমার থেকে সব দিক দিয়ে তুই বেটার আছিস, তাই আমার মনে হয় তুই টিকে যেতে পারবি। কিন্তু ততদিন আমি থাকবো কোথায়? আমার সাথে থাকবি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ও আবির ওরা দুজনই আর্মিতে সিলেক্ট হয়ে ট্রেনিং করতে থাকে। ট্রেনিংয়ের 8 মাস আকাশ কারো সাথে যোগাযোগ করেনি। তবে এই 8 মাস এখানে ট্রেনিংয়ে গেলেও সব মিলিয়ে প্রায় 1 বছর শেষ। ওরা নিজেদের ট্রেনিং শেষ করার পর আকাশ ও আবির, তোমরা দুজনেই খুব ভালো ট্রেনিং করতে পেরেছ, তাই তোমরা চাইলে সৈনিক পদের চেয়ে অফিসার পদে যোগ দিতে পারো। কিন্তু তার জন্য কি স্যার? তোমাদের আরও 4 মাস ট্রেনিং করতে হবে। তাহলে তোমাদের স্যাটেলাইট, ম্যাপ, সব ধরনের বন্দুক আর মেধা দিয়ে ঘরে তোলা হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি তোমাদের নামটা এখানে লিখে দেব। অবশ্যই লিখতে পারেন। তাহলে তোমরা একটা কাজ করো, 7 দিন ছুটি দিলাম, তোমরা নিজেদের বাড়ি থেকে ঘুরে আসো। এরপর তোমাদের 4 মাসের স্পেশাল ট্রেনিং শুরু হবে। ধন্যবাদ স্যার। এরপর আকাশ ও আবির চলে আসে ওখান থেকে। আবির প্রথমে ওর বাড়িতে চলে যায়, আর ওখান থেকে আকাশ ওর বাড়িতে আসে। এরপর কি হয়েছে না হয়েছে তা তো আপনারা
প্রথমেই জানেন। তাহলে অতীত শেষ করে বর্তমানে চলে আসি। বর্তমান। দেখো ভাবি, তোমরা আমার সাথে আগে কি ব্যবহার করেছো তা আমি মনে করতে চাই না। এখানে আমি 5 দিন থাকবো, তাই আমাকে কোনো রকম ডিস্টার্ব যদি করেছো তাহলে তোমাদের খবর আছে বলে দিলাম। ওইদিকে আকাশ ওখানে প্রথম দিন থাকে। পরের দিন বের হয়ে ঈশার সাথে দেখা করতে যায়। ঈশা তো আকাশকে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। ভাইয়া, তুই বেঁচে আছিস? হ্যাঁ বোন, আমি বেঁচে আছি। কিন্তু এত বছর পর আমার কথা তোর মনে পড়লো? এরপর সবটা বলতে থাকে। ঈশা তো সবটা শুনে অনেক খুশি হয়। এইদিকে ঈশার বাড়িতে একদিন থেকে আবার রওনা দেয়। ওখান থেকে শপিং মলে আসে। তখন আকাশ ইরাকে দেখতে পায়, কিন্তু ইরা চিনতে পারে না, কেননা ওই দিন মুখ দেখেনি সেজন্য। এবার ভাবে আকাশ গিয়ে বলবে, কিন্তু এটা কেমন একটা দেখায়, তাই আর বলেনি। কিছুক্ষণ পরেই ওখানে কিছু লোক আসে, পুরো শপিং মল ঘিরে রেখেছে, কাউকে বের হতে দিচ্ছে না। কি ব্যাপার, কি চান আপনারা? ওই চুপ থাক, আর কোনো কথাই বলবি না, নয়তো মেরে ফেলবে এখনই। এইদিকে ইরা আর ওর বান্ধবীরা ভয় পেয়ে আছে। এইদিকে আকাশও চুপচাপ বসে আছে, যদিও টেররিস্টের সংখ্যা তেমন বেশি না, খুব কম। এদিকে আবির কল দিয়েই যাচ্ছে। ওখান থেকে কোনো রকম একটা জায়গায় চলে আসে। কিছুক্ষণ পর কল রিসিভ করে। বলো। কোথায় তুই? এই তো আমি একটা শপিং মলে, এখানে কিছু সমস্যা হচ্ছে। কি সমস্যা? এরপর ও সবটা জানায়। এইদিকে আবির সেই খবর পুলিশ এবং আর্মি অফিসারদের জানিয়ে দেয়। 1 ঘন্টার মধ্যে পুরো শপিং মলকে আর্মি এবং পুলিশরা ঘেরাও করে ফেলে। কিছুক্ষণ পরেই ভেতরে যে সব টেররিস্ট আছো তারা কেউ ভুলেও পালানোর চেষ্টা করবে না, যদি করো তাহলে কেউ বেঁচে ফিরতে পারবে না। এইদিকে টেররিস্টটা তো ভয় পেয়ে যায়, কেননা ওরা এসেছে মল থেকে টাকা চুরি করার জন্য। কেননা এখানে 20টা স্বর্ণের দোকান আছে, ওইগুলো হাতিয়ে নিতে পারলেই ওদের লাইফ সেটেল হয়ে যাবে। ওরা তো সবটা শুনে মাথা গরম করে ফেলে। কার এত বড় সাহস হয়েছে পুলিশকে কল করার? আমরা কিভাবে বলবো, আমাদের সব মোবাইল তো আপনাদের কাছে। তাহলে এইসব লিক করে কি হলো? আমরা কি জানি? বুঝতে পেরেছি, কয়েকটা লাশ না ফেললে তো তাদের শিক্ষা হবে না। আপনারা তো টাকা আর স্বর্ণ নেওয়ার জন্য এসেছেন, তাহলে শুধু শুধু মানুষদের কেন মারবেন? ওই তুই দেখিস প্রথম থেকে বেশি কথা বলছিস, তোকে আগে শেষ করতে হবে। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? আমাকে মারার জন্য 6 জন লোক আমার সাথে যাবে। ওই আমরা এসেছি মোটে 10 জন, আর তোর সাথে 6 জন যদি যায় তাহলে বাকি 4 জন মিলে এখানে কি করব? দেখুন, আমার শর্ত আপনাদের মানতে হবে। এইদিকে ইরা সহ বাকি সবাই আশ্চর্য হয়ে যায়, কেননা যেখানে সবাই নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত সেখানে ওই ছেলেটা উল্টোপাল্টা বকেই চলছে। কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? কেন? না মানে যেখানে ওদের থেকে বাঁচতে চাইবেন সেখানে তা না করে আপনি কি না? তা আমার উপরে ছেড়ে দিন। আচ্ছা, ওই দিন পুলিশ আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি তো? কোন দিন? না, কিছু না। কিরে, তোরা দেখি একজন আরেকজনকে খুব ভালো করে চিনিস। আচ্ছা, চিন্তা করার কোনো কারণ নেই। এই মেয়েকে আমরা আমাদের বন্ধুকে সামনে রাখবো, যদি কোনো সমস্যা হয় তোকে আগে মেরে ফেলবো। না, এমনটা করবেন না, সেরকম কিছুই হবে না। ওই তোরা ওকে সাদি নিয়ে যা, আর ওকে গুলি করে ওর বুকটা শেষ করে লাশটা নিচে ফেলে দিবি। কিছু লোক আকাশকে নিয়ে যায়, ওরা নিয়ে একটা জায়গায় দাঁড় করায় ওকে। এরপর একে একে যে মারতে আসবে ওরা মারার আগেই দূর থেকে কেউ নিশানা করে ওদের এবং 6 জনকে মেরে ফেলে। ওরা মরে যাওয়ার পর ওদের থেকে কিছু বোমা আর বন্দুক নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না আসলে কি হয়েছে। এখন তাহলে চলুন সবটা বলি আপনাদের। আকাশ ইচ্ছে করে ওদের ছাদে নিয়ে এসেছে, কেননা ভেতরে কি বলতেছে আর না বলতেছে সবটা আবির শুনতে পায়। সেজন্য আবির দূর থেকে বন্দুক নিয়ে বসেছিল। আবির একজন সাবস্ট্রাক্টর, তাই দূর থেকে নিশানা করা ওর জন্য সমস্যা হয়নি। ওদের মারার পর আবির, ওরা মারা গিয়েছে, আমি নিচে যাচ্ছি। ভেতরে আর মাত্র 4 জন লোক আছে, তাই আমি বাকিটা সামনে নেব। ঠিক আছে, কিন্তু আমি এখানেই থাকবো। যদি তুই কোনো খারাপ পরিস্থিতি দেখিস তাহলে আমাকে জানাবি। আমি এখান থেকে ওদের শ্যুট করে দিব। তার জন্য কী কী করতে হবে তা তোকে বলে দিতে হবে না নিশ্চয়ই? ওকে, এবার আমি নিচে যাচ্ছি। সাবধানে যাবি। ওখান থেকে নিচে নেমেই ওদের গুলি করতে থাকে। এইভাবে গুলি করতেই ওরা 2 জন ওখানেই মারা যায়, কেননা সর্বপ্রথম ওই লোকটাকেই মারে, যে লোকটা ইরার মাথায় বন্দুক ধরেছিল। এইভাবে আর কিছুক্ষণ পর ওদের শেষ করে দেয়। এইভাবে ওদের সবাইকে মারার পর ধন্যবাদ আপনাকে, কিন্তু তখন আপনার ওই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারিনি। কোন কথা?
ওই যে পুলিশ আপনার কথা জিজ্ঞেস করেছে কিনা? বাসায় গিয়ে বসে ভাবতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। প্রথমবার ধন্যবাদ পাওয়ার সময় পাইনি। আচ্ছা যাক গিয়ে সেসব কথা। এখন তাহলে চলি আমি। এই বলে চলে আসে। এইদিকে কিছুক্ষণ পর পুরো পুলিশ এবং আর্মির লোক এসে সবাইকে নিরাপত্তা বাহিনী নিয়ে যেতে থাকে। এইদিকে আকাশ বাড়িতে আসে। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? যেখানে যাই তা কি আপনাকে বলতে হবে? তা কেন বলবি? আমার রুমে আয়। গত 1 বছর আগেও এরকমভাবে রুমে ডেকে নিয়ে বাড়ি ছাড়া করেছেন, এখন আবার নতুন করে কোনো নাটক শুরু করবেন? কোনো কিছু না, আগে আয়। এরপর আকাশ যাওয়ার পর আগের মতন আকাশের ভাবি এবারও নিজের শাড়ি খুলে ফেলে আর ব্লাউজ কিছুটা ছিঁড়ে ফেলে। যদিও আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল, কিন্তু এখনও বুঝতে পারছে না আসলে কি চাচ্ছে। বাহ, আবারও সেম আগের মতো কাহিনী। ওই দিন তো তোকে বাড়ি থেকে বের করেছি, আজকে তোকে আমি জেলে দেব। কি জন্য শুনি? এই যে আমার ইজ্জত নিতে চেয়েছিলি সেই জন্য। ও তাই? আজকে তো ওয়াশরুমের দরজা খোলা আছে, ভেতরে কেউ তো নেই। তাহলে নতুন করে কিভাবে কি প্ল্যান করলেন? তা তোর না জানলেও চলবে। তার রুমে ক্যামেরা নেই তো? ক্যামেরার কি দরকার, বাইরে পুলিশ আছে আগে থাকতি। এখন শুধু আমি চিৎকার দেব আর ওরা চলে আসবে। যাক, সব দেখি আগের থেকে সেট করা। আচ্ছা তাহলে একটা কাজ করুন, যতটুকু ছিঁড়েছেন পুরোটা ছিঁড়লেই তো পারেন। কেন কেন? বারে, এইটুকু ছিঁড়ে তো কিছুই দেখা যাচ্ছে না, তাই পুরোটা ছিঁড়লে তো ভালো করে দেখা যেত, তাই না? এই বলে একটা টান দিলে ব্লাউজটা ছিঁড়ে আকাশের হাতে চলে আসে। এতে করে উনি নিজের বুকটা হাত দিয়ে ঢেকে রাখেন। একদম কাছে আসবে না বলে দিলাম। ও তাই? 1 বছর আগে যে অপবাদ দিয়েছিলে তা আজকে আমি শোধ করে নেব। এই বলে আকাশ ওর ভাবিকে জড়িয়ে ধরে। এতে করে ওর ভাবি চিৎকার করে ওঠে। পুলিশ দরজা ভেঙে ভিতরে আসতে 2 মিনিটের মতন লাগে, কিন্তু এই 2 মিনিটে অনেক কিছুই হয়ে গিয়েছে যা আপনাদের না জানালেও চলবে। আকাশের ভাবি চাদর গায়ে দিয়ে বিছানার এক পাশে বসে আছে। পুলিশ এসে আকাশকে ঘিরে দাঁড়ায়, আর আকাশের ভাবির ওই অবস্থা দেখে পুলিশের বুঝতে বাকি রইল না, কিন্তু ওর আগে যে ওদের সব প্ল্যান সাজানো তা আকাশ তো জানেই। পুলিশ কিছু ছবি উঠিয়ে আকাশকে নিয়ে আসে। আসার সময় মোবাইল রেখে দেয়, কিন্তু আকাশের মোবাইল দেওয়ার আগেই সব কিছু আবিরের কাছে পাঠিয়ে দেয়। পুলিশ ওকে থানায় নিয়ে আসে। এইদিকে ইরা ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে সবটা বলতে থাকে। আচ্ছা বাবা, ছেলেটা আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি এর মানে বুঝতে পারিনি। কোন কথার মানে? এই যে বলল ওই দিন পুলিশ কিছু জিজ্ঞেস করেছে কিনা ওই ছেলেটার কথা। এই কথার মানে বুঝিসনি তুই? না বাবা। আরে ওই ছেলেটাই ওই দিন তোকে বাঁচিয়েছে। কি? তুমি কি করে শিওর হচ্ছ? নয়তো যে কথা তুই আর ওই ছেলেটা জানে সে কথা এই ছেলেটা বলেছে। তখন ওরা দুজনেই একই ব্যক্তি। সত্যি বাবা, তোমার মাথায় কত বুদ্ধি। আমি এখানকার রাষ্ট্রপতি, যদি আমার মাথায় বুদ্ধি না থাকতো তাহলে এই চেয়ারে বসে থাকতে পারতাম না এতদিনেও। তা ঠিক বলেছ। তুই কি ওই ছেলেটার প্রেমে বা পছন্দ করতে শুরু করে দিয়েছিস? জানি বাবা। তা ছেলেটার সম্পর্কে কোনো তথ্য কি জানিস? না বাবা, ওর তো কোনো ছবিও নেই আমার কাছে। তাহলে ওকে খুঁজে বের করবো কিভাবে? আচ্ছা আব্বু, ওই শপিং মলের ক্যামেরায় তো ওই ছেলের ছবি থাকবে। তুমি ওই ছবিগুলো যে করে হোক আনার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি এখনই অর্ডার দিয়ে দিচ্ছি। অন্যদিকে আকাশ এখনও জেলের ভিতর। কিছুক্ষণ পর ওখানে আবির আসেন। অফিসার, আমার বন্ধুকে কি জন্য অ্যারেস্ট করেছেন? ওই তুই তাহলে ওর বন্ধু? তোকেও মনে হচ্ছে ওর সাথে ভেতরে পাঠাতে হবে। আমি কি করেছি? তোর বন্ধু ওর ভাবির ইজ্জত নিতে চাইছিল, তাই ওকে গ্রেফতার করেছি। বেশি কথা বললে তুইও সাথে জড়িত আছিস, তা বলে পাঠিয়ে দেবো লকআপে। আচ্ছা, আপনাদের তো খবরও দেওয়া হয়নি, তাহলে কিভাবে আপনারা ওখানে গেলেন? মানে কি বুঝলাম না। আমার বন্ধু যে ওর ভাবির ইজ্জত নেবে তা আপনারা আগে থেকে কি করে জানতেন? তাছাড়া ওর ভাবির ইজ্জত নেওয়ার 3 মিনিটের মাথায় আপনারা এত তাড়াতাড়ি করে ওদের বাসায় আসলেন। আমার তো মনে হচ্ছে ওকে ফাঁসানোর জন্য আপনারাও দায়ী আছেন। কি? তোর এত বড় সাহস? এখন তোকেও ভেতরে রেখে দেব, তাহলে বুঝতে পারবি। উকিল সাহেব, আপনি এখানে আসুন। এরপর উকিল এসে আকাশকে ওখান থেকে ছাড়িয়ে নেয়। উকিল তো চলে যায়। আবির ও আকাশ যাওয়ার আগে বলে, তুই তো ওদের সাথে সামিল ছিলি, তা আমি জানি। তবে একটা কথা তোকে বলা হয়নি, আমি আবারও এই থানায় ফিরে আসব। তবে যেদিন আমি আসব ওই দিনটা তোর চাকরির শেষ দিন হবে।
এই দিন ওখান থেকে আকাশ বাসায় আসে। বাসায় আসার পর আকাশের ভাই ও ভাবি দুজনই ওখানে উপস্থিত ছিল। আকাশ ওর ভাবিকে তাচ্ছিল্য করে বলে, ভাবি, এমনিতে যা বানিয়েছো ভাইয়া তো এমনিতেই খুশি হয়ে যাবে। এখন হয়তো আপনারা এর মানে বুঝতে পারেননি, আপনারা কেন আকাশের ভাইও বুঝতে পারেনি, তাই শুধু তাকিয়েছিল। আকাশ ওর ব্যাগগুলো গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে বের হওয়ার আগে বলে, আমি চলে যাচ্ছি, আর আসবো না এই বাড়িতে। তবে যাওয়ার আগে বলে যাই, আমি যাওয়ার পর ভাইয়াকে অন্তত বলো যে ওই দিন কি কি হয়েছিল। তার সাথে এতটুকু বলবে, কখনো কারোর সাথে এরকম খারাপভাবে আচরণ করো না, কেননা খারাপ আচরণ করতে গিয়ে একদিন ওই আচরণের শিকার হয়ে উঠবা। তাই ভালো থাকবেন। আকাশ চলে যায়। এইদিকে আকাশের ভাই তো বুঝতে পারছে না, তাই উনি আকাশ যাওয়ার পর ওনার স্ত্রীকে বলে, কি হয়েছিল ওই দিন রুমের মধ্যে? প্ল্যানের বাইরেও কি কিছু করেছে? ওই দিন তো ও আমার সাথে। এরপর আকাশ কি কি করেছিল সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পর নিজের কানকেও বিশ্বাস করতে পারেনি। কি, ও তোমার সাথে? ওকে ফাঁসাতে গিয়ে আমি নিজেই অনেকটা ফেঁসে গেলাম। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, বাইরের কেউ যেন না জানে, এতেই হবে। তাছাড়া তুমি আমার কথাই করতে গিয়ে নিজেই তার শিকার হলে। এখানে তোমার তো কোনো দোষ নেই, তাই তোমাকে কিছু করতে হবে না। তাছাড়া ও চলে গিয়েছে, তাই তুমি ওই দিনের কাহিনী মন থেকে মুছে ফেলো। ঠিক আছে, কিন্তু কেন করলো আমার সাথে এরকমটা? এর আগেও একবার ওকে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিলাম, আর আজকে আবার তা করতে চেয়েছিল, সেজন্য ও ওটাই সত্যি করে বসেছে। আমি সব কিছু ভুলে যাব তাহলে। ভুলে যাও। এইদিকে আকাশ আবিরের সাথে একটা দিন থাকে। এদিকে আকাশ ক্যাম্পাসে যাওয়ার আগে আবিরও একবার বের হয়। ওই দিন আবারও ইরার সাথে দেখা হয়। আকাশ লিফট দিয়ে উপরে উঠছিল, ওই লিফটেই ইরা ছিল। লিফটে অতিরিক্ত মানুষ হওয়ার কারণে ইরা ধাক্কা খেয়ে আকাশের বুকে গিয়ে বাড়ি খায়। এতে করে ইরার ঠোঁট আকাশের ঠোঁট এক হয়ে যায়। এতে করে ওরা দুজনের চোখ বন্ধ করে ফেলে। চোখ মেলে ইরা আকাশকে দেখতে পায়। ইরা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা ওর জীবনের প্রথম কিস ছিল এটা। ইরা কিছু বলতে যাবে, তার আগেই আকাশ ওখান থেকে বের হয়ে যায়। ইরা অনেক ডাকাডাকির পরেও আকাশ পেছনে তাকায়নি। সেজন্য ইরার বান্ধবী নদী বলে, কি রে, কাকে এইভাবে ডাকতেছিস? আমার স্বপ্নের মানুষটাকে। মানে? তুই বুঝবি না, ওই ছেলেটাকে খুঁজতে থাক। কোন ছেলে? যে ছেলেটার সাথে মাত্র আমার কিস। কি কিস? না কিছু না, আমি যে ছেলেটাকে খুঁজতেছি তুই ওই ছেলেটাকে খুঁজতে থাক। আচ্ছা, কিন্তু আমি তো ওর মুখ দেখিনি। যা দেখেছিস তাই নিয়ে খুঁজতে থাক, যে করে হোক ওকে খুঁজে বের কর। ওরা অনেক খোঁজাখুঁজি করার পর আকাশের সন্ধান পেল। ওরা দুজন গিয়ে আকাশের সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তখন আমার কথার উত্তর কেন দেননি? কি করে দেব, একটা অ্যাক্সিডেন্টের জন্য এই কেসটা হয়ে গেল। আমি ভেবেছিলাম আপনি আমাকে কয়েকটা কথা শোনাবেন, তাই তো আমি আর ওখানে দাঁড়াইনি। এত বেশি বুঝেন কেন আপনি? আচ্ছা, এখন কি বলবেন? আপনার নাম আর ডিটেলসটা আমাকে পাঠিয়ে দিন। কেন কেন দিতে বলছি। আমি পারভেজ হোসেন আকাশ। আর আপনার নাম? আমি ইরা চৌধুরী। তা আপনার পরিচয়টা বলুন। এদিকে আকাশ পরিচয় বলতে যাবে, তখনই আবির কল দেয়। কি রে, কোথায় তুই? সময় তো চলে যাচ্ছে। আমি আসছি। এই ঠিকানা তো বলে যান। সময় নেই, অন্য কোনো সময় দেখা হলে বলবো। সে সময়টা কবে আসবে? নাম্বার তো দিয়ে যাবেন। আমি যেখানে যাচ্ছি ওখানে ফোন নেওয়া যায় না, তাছাড়া 5 মাস পর হয়তো আমাদের দেখা হতে পারে। কি 5 মাস অপেক্ষা করতে হবে? আমার জন্য কেন আপনি অপেক্ষা করবেন? তা আপনার না জানলেও চলবে। এখন এটা বলুন, 5 মাস পর কিভাবে দেখা হবে? এখন যেরকম দেখা হয় অনাকাঙ্ক্ষিতভাবে, তখনও না হয় দেখা হবে। কিন্তু আমি যে এত মাস অপেক্ষা করতে পারবো না। আমার কিছু করার নেই, ভালো থাকবেন, এবার যেতে হবে। এইদিকে আকাশ তো চলে যায়। এখান থেকে বড় অফিসারের কাছে যায়। উনি ওদের পেপার হাতে দেয়। ওরা পেপারগুলো নিয়ে উঠে পড়ে গাড়িতে। এভাবে গাড়ি চলতে থাকে, কেননা এই ট্রেনিং গুহার ভিতর হবে, আর এইসব ট্রেনিং অনেক সতর্কতার সাথেই হবে। এইদিকে ওরা ট্রেনিং করতে থাকে। অন্যদিকে ইরা ওর বাবার কাহিনী নিয়ে এই পর্বটা শেষ করবে, কেননা ওরা এই 4 মাস আকাশের সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। তাই এই 4 মাসে কি কি হয় তা আপনারা জানতে পারবেন। ইরা বাসায় আসার পর, আব্বু আব্বু। কি হয়েছে, এইভাবে চেঁচাচ্ছিস কেন?
আব্বু, ওর নাম জানতে পেরেছি। কার নাম? এই তো, যে আমাকে 2 বার বাঁচিয়েছে, তার নাম। তা নাম কি ওর? পারভেজ হোসেন আকাশ। কিন্তু এর বাইরে কোনো কিছুই জানি না আমি। আচ্ছা, এরপর দেখা হলে বাকিটা জেনে নিও। আমার একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করে আসি। আচ্ছা, যাও। রাফিক সাহেব 30 জন সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে মন্ত্রিসভার দিকে। কেননা আজকে মিটিং হবে ইউসুফ খানকে নিয়ে। ইউসুফ খান কে তা আপনারা একটু পরে ওনার সম্পর্কে জানতে পারবেন কিছুক্ষণ পর। আজকের মিটিং কি জন্য তা আমাকে বলুন। স্যার, আপনাকে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। কি নিয়ে? স্যার, আপনি তো ইউসুফ খানকে চেনেন। ওই ইউসুফ খান আমাদের দেশের বেশিরভাগ বোম ব্লাস্ট এর পেছনে ইউসুফ খানের হাত ছিল। তা তো জানি, কিন্তু আজকের মিটিং কিসের জন্য? স্যার, আজকের মিটিং হচ্ছে আমরা চাচ্ছি ইউসুফ খানকে ফাঁসি দিয়ে দিতে। কিন্তু স্যার, ও যদি এই খবরটা ডাইরেক্টররা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন তো? এটাই তো বড় সমস্যা। ওরা যদি জানতে পারে তাহলে তো একের পর এক হামলা করেই যাবে। স্যার, এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনি সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। আমি আর্মি অফিসারদের নিয়ে ওই ইউসুফ খানকে মারার চেষ্টা করব। কিন্তু এতে যদি 5 কান হয়ে যায়? দেখুন স্যার, এখানে আমরা 3 জন আছি। আপনি তো আর কাউকে বলতে যাবেন না, আর আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তাই আমি তো আর কাউকে বলবো না। স্যার, ওর যেহেতু পুলিশের হেফাজতে আছে, ওখান থেকে আমি ওকে কৌশলে বের করে নিয়ে আসবো। দেখুন, আপনারা না হয় কাজ করবেন, কিন্তু অন্য কোনো পুলিশ যদি ওকে দেখে চিনে ফেলে আর এই খবরটা যদি কাউকে বলে দেয়? এর জন্য ব্যবস্থাও আছে। আমি ওই ইউসুফ খানের সাথে আরও 10 জন কয়েকদিকে নিয়ে আসবো। সবার মুখে কাপড় পরা থাকবে। তাছাড়া ওই জেলে 10 জন আছে ফাঁসির আসামি, ওদের সাথে ইউসুফ খানকেও না হয় আমরা বের করে নিয়ে আসবো। কিন্তু আপনারা সবটা পারবেন তো? ফাঁসি আপনারা আপনাদের ওখানে দিতে পারবেন। আপনারা গাড়ি ব্যবস্থা করেন। আপনাদের গাড়ি আসলে আমি ওদের সবাইকে এক এক করে আপনাদের হাতে তুলে দিব। তাছাড়া ওদের অজ্ঞান করে দেওয়া হবে। এতে করে কেউ কোনো কিছু বুঝতেও পারবে না। তবে আমি আমার মতো করে সবটা করব, বাকিটা আপনাদের হাতে। ওকে, তাহলেই হবে। আমি নিজে ওই গাড়িতে উপস্থিত থাকব। ওই গাড়ির সব দিক দিয়ে সুরক্ষা থাকবে। কোনোরকম গুলি বা বোমা দিয়ে ওই গাড়ির চাকা নষ্ট করা সম্ভব না। আমি ওকে আমাদের স্পেশাল জেলে আনবো, আর ওখানে আমি আর আমার রাখা থাকবো। এরপরও 10 জনকেই একা ফাঁসিতে দিবে একসাথে। তাই হবে। আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন তা আমি জিজ্ঞেসও করব না। ওকে, তাহলে স্যার আপনি এই কাগজে সাইন করে দিন, আমি বাকি ব্যবস্থা নেব। এরপর রাফিক সাহেব সাইন করে দেয়। উনি ওনার বাসায় চলে আসে। এইদিকে পরের দিন আর্মির বড় অফিসার আসে কিছু সৈন্য নিয়ে। নিন, এবার তাহলে ওই কয়েদিদের আমার কাছে পাঠিয়ে দিন। তার মধ্যে ইউসুফ কোনজন তা চিহ্নিত করে দেবেন, কেননা আমাদের তো মূল টার্গেট ওকে নিয়ে। চিন্তা করবেন না, আমরা সব দিক দেখে নিব। তাছাড়া ইউসুফকে আমরা একটু অন্যরকম পোশাক পরাবো। ওকে, তাহলে তাই করুন। 1 ঘন্টা পর 10 জন কয়েদিদের আনা হলো। একে একে ওদের গাড়িতে উঠাতে থাকে। ওরা সবাই গাড়িতে উঠে যাওয়ার পর ওকে, আমি তাহলে ওদের নিয়ে যাচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের পিছু করবেন। যদিও আমাদের গাড়ির বাইরে আরও সৈনিক আছে, কিন্তু তাও আপনারা খেয়াল রাখবেন। তা আপনারা কোন আন্ডারগ্রাউন্ডে যাবেন তা তো আমরা জানি না। চিন্তা করবেন না, আমরা কোনো বিপদে যদি পড়ি ওখানে একটা অ্যালার্ম আছে, ওটা অন করে দেব। তাহলে আমাদের জিপিএস আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা, আপনাদের সাহায্য আমাদের লাগবে না, শুধু আমাদের উপরে হামলা হয়েছে তা বোঝানোর চেষ্টা করাবো। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ইউসুফের ব্যাপারে কেউ জানে না, কিন্তু বাকিদের ব্যাপারে যদি কোনো রকম তথ্য ওরা বুঝতে পারে বা ওদের দলে কেউ যদি হামলা করে। আর্মিদের উপর হামলা করবে, তাও সাধারণ লোকজন, এটা কখনো হয়নি আর হবেও না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে। ওকে, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এইদিকে ওদের নিয়ে বেরিয়ে পড়ে। পথে ওদের উপর অনেক হামলা করতে থাকে। বড় অফিসার ভালো করেই জানে কোনো না কোনো দলের লোক এই কাজ করবে, তাই আর্মির লোকও ভালো করে তৈরি হয়ে এসেছিল। অনেকটা সময় পর ওনারা বিকির লোকদের হারায়। যাক, সকলের চেষ্টায় আমরা ওদের পরাজিত করলাম। আচ্ছা, এখন তাড়াতাড়ি করে ওদের নিয়ে চলে আসো, আর সময় নষ্ট করা যাবে না। এইদিকে ওদের নিয়ে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসা হলো। সবাইকে এক এক করে এখানে লাইনে গিয়ে দাঁড় করাও, আর সবার গলায় দড়ি আটকে দাও। কিছুক্ষণ পর ওদের গলায় দড়ি আটকে দেওয়া হলো। রাকাকে ইশারা করা মাত্রই ওদের 1 নিমিষে মেরে ফেলা হলো।
ওদের মেরে ফেলার পর তোমরা সবাই তাহলে এখান থেকে যাও, আমি ওদের শনাক্ত করব, তারপর ওদের কবর দেওয়া হবে। সব সৈনিক চলে যায়। সবাই যাওয়ার পর বড় অফিসার সবার মুখে দেখতে থাকে। সবটা চেক করার পর ওখানে ইউসুফের লাশ পাওয়া যায়। এরপর উনি এক এক করে আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে ওদের লাশগুলো নিচে ফেলে দেয়। এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা কোথায় গিয়ে নেমেছে তা একমাত্র বড় অফিসারই জানে। এটা এমন একটা জায়গা যেখানে যাদের মারা হয় তারা একটা রুমে গিয়ে পড়ে। এরপর ওখান থেকে ওদের একটা রিমোটের সাহায্যে নিয়ে ওখান থেকে একটা সুড়ঙ্গর পথে আনা হয়। এরপর ওই সুড়ঙ্গে ওদের সবাইকে ফেলে দেওয়া হয়। আর এই সুড়ঙ্গ এতটাই ভয়ঙ্কর যে এখানে যদি কোনো জীবিত মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে সে বেঁচে ফিরে আসতে পারবে না। এতটাই ভয়ঙ্কর ওই জায়গা, কেননা ওই জায়গায় সব লাশের পর লাশই আছে। এইদিকে এভাবে কিছুদিন যেতে থাকে। ইরাও আকাশের পথ চেয়ে বসে থাকে। 5 মাস ট্রেনিং করার পর আকাশ ও আবির আসে বড় অফিসারের কাছে। ওদের দেখে উনিও খুশি হয়। কেমন আছো তোমরা? তোমাদের সব ট্রেনিং শেষ হয়েছে তো? ট্রেনিং শেষ না হলে তো আমরা এখানে আসতে পারতাম না। তা ঠিক বলেছ, কিন্তু একটা সমস্যা পড়ে গেলাম। কি সমস্যা? আমাদের রাজ্যের রাষ্ট্রপতির মেয়েকে কারা যেন তুলে নিয়ে গিয়েছে। এখন ওই ব্যাপারে কথা বলতে যাব। স্যার, আমরাও আসি তাহলে। কিন্তু তোমরা কি পারবে? কেননা তোমরা তো মাত্র ট্রেনিং শেষ করে এসেছ। স্যার, একজন দেশপ্রধানের মেয়ে বিপদে আছে, সেখানে আমরা চুপ করে থাকতে পারি না। আচ্ছা চলো তাহলে। এরপর ওরা চলে আসে রাষ্ট্রপতির বাড়িতে। ওই বাড়িতে বর্তমান পুলিশ কমান্ডো, রাজনৈতিক লোক আর আর্মি দিয়ে ভরা ছিল। আকাশ ও আবির যখন বড় অফিসারকে নিয়ে ভেতরে গেল তখন সবাই একে একে সালাম দিতে থাকে। বড় অফিসার ওদের নিয়ে রাফিক চৌধুরীর সামনে যায়। রাফিক চৌধুরী তো আকাশকে দেখে চিনতে পারে, কেননা উনি ইরার কথায় ওই দিন শপিং মলের সিসি ফুটেজ এনে দেখেছিল। তখন ইরা আকাশের কথা ওর বাবাকে জানায়। উনি আকাশকে দেখে বুকে জড়িয়ে নেয়। এতে অনেক অবাক হয়। উনি কান্নাজড়িত কণ্ঠে বলে, তুমি এসেছো আকাশ? স্যার, আপনি আমাকে কি করে চেনেন? তা পরে জানতে পারবে, কিন্তু তুমি এখানে কি করে? স্যার, আমি বলছি ও আকাশ কয়েকদিন আছে আর্মির অফিসার ট্রেনিং শেষ করে ও এখানে এসেছে, তাই ওকেও আমি সাথে করে নিয়ে আসলাম। কিন্তু স্যার, ওদের কাছ থেকে কি কোনো কল এসেছে? ওরা কি চায় বা না চায়? এসেছে। তার জন্য ওরা একজন সাধারণ লোককে যেতে বলছে একটা ঠিকানায়, কিন্তু কেউ প্রাণের ভয়ে যেতে রাজি হচ্ছে না। তাহলে আমি যাব। তাছাড়া আমাদের তো কেউ এখনো চেনে না। তাছাড়া ডাটা বেচে আমার বায়োডাটা এখনো সেভ করেনি, তাই ওরা শত চেষ্টা করলেও আমার আসল পরিচয় জানতে পারবে না। সত্যি তুমি যাবে? জি যাব। তাহলে এখন ওই জায়গা আর আপনার মেয়ের ছবি দিন, যেন আমি দেখে চিনতে পারি। আকাশের কথা শুনে রাফিক সাহেব অবাক হয়। তার মানে কি ইরা ওর পরিচয় দেয়নি, আর ওই ছেলেটাও না জেনে রাজি হয়েছে? আর আমি ভেবেছিলাম ওই ছেলেটা ইরাকে ভালোবাসে, তাই ওকে বাঁচাতে এসেছে। এখন থেকে ও কিছুই জানে না। কি ভাবছেন স্যার? আমাকে বিশ্বাস করতে পারে, আমি এমন কিছু করব না যার জন্য আপনার ক্ষতি হবে। এই নাও ঠিকানা, তাছাড়া ছবি লাগবে না, কেননা আমার মেয়ে ছাড়া আর ওখানে কোনো মেয়েই নেই, তাই ওরাই ওর সাথে তোমার দেখা করিয়ে দেবে। তাহলে আমি এবার চলি স্যার। এই বলে আবিরের থেকে বিদায় নিয়ে চলে আসতে থাকে ওই ঠিকানায়। ওই ঠিকানা বড়ই অদ্ভুত, কেননা ওরা সমুদ্রের ধারে আসতে বলেছিল, তাই ওখানে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে একটা হেলিকপ্টার আসে, আর ওই হেলিকপ্টার আকাশকে চেকিং করে উঠিয়ে নিয়ে চলে যায়। ওকে তো উঠিয়ে নিল, আমরা তাহলে এবার ট্রেকিং করা শুরু করি, কি বলেন? ট্রেকিং করবে মানে কিভাবে? ওর কাছে তো কোনো কিছুই নেই। স্যার, আমাদের ট্রেনিংয়ে শেখানো হয়েছে কিভাবে ছোট ছোট জিনিস লুকিয়ে রাখতে হয়। এবার আমরা ট্রেকিং করে এই জায়গায় লোকেশন খুঁজে বের করতে থাকি। এভাবে কিছুক্ষণ পর ওরা লোকেশন ট্র্যাক করতে সক্ষম হয়। লোকেশন কোথায় দেখেছে? ওটা তো আমাদের এখানকার সবচেয়ে বড় জঙ্গলটা, তাও শেষ প্রান্তে, এক কথায় আরেকটা রাজ্যের কাছাকাছি প্রায়। আমার তো মনে হয় এটা পাকিস্তানি বর্ডারের কাছে। ওরাই নিয়ে গিয়েছে। শুধু শুধু ছেলেটা আমার মেয়ের জন্য নিজের জীবনটা দিতে না হয়। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, ওর কিছু হবে না। আপনি ওকে ফাইলটা দিয়েছেন তো? দিয়েছি, ওরা যেভাবে বলেছে ঠিক সেভাবে। আমরা তাহলে ওই ঠিকানায় যুদ্ধ বিমান আর বেসামরিক বাহিনী পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, তা তো সম্ভব না। কোনো না ওই জায়গায় যেতে চাইলে ওরা সহজে আমাদের দেখে ফেলবে, এতে করে অনেক সমস্যায় আমাদের পড়তে হবে। তাছাড়া ওরা আমাদের দেখে নিলে আকাশ স্যার আর আপনার মেয়ের জন্য ক্ষতি হতে পারে। তাহলে কি করবে তোমরা? আমরা জঙ্গলের আগে নেমে যাব,
এরপর ওখান থেকে বাকি পথ যাব। কি ওখান থেকে 200 কিলোমিটার তোমরা হেঁটে হেঁটে কখন শেষ করবে? আমরা ওখান থেকে স্পিড বোটের সাহায্যে বাকিটা যাব, এরপর বাইকে। আর ওই বাইকগুলোতে কোনো রকম শব্দ থাকবে না। তোমরা কতজন যাবে ওখানে? ওরা ওখানে কতজন আছে তাই তো জানি না। আমরা সেজন্য 100 জন আর্মি অফিসার মিলে ওখানে যাব। ওকে, যাই করো না কেন, আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। স্যার, তাহলে আমি ফোর্স তৈরি করে বেরিয়ে পড়ি। সত্যি তোমাদের জবাব নেই। ট্রেনিং শেষ করে এত গুরুত্বপূর্ণ একটা মিশনে যাচ্ছ। আচ্ছা, তাহলে ওখানে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হও। ঠিক আছে স্যার। এইদিকে ওরা আকাশকে নিয়ে জঙ্গলের ভিতর নামে। ওখানে নামতেই কয়েকজন টেররিস্ট আসে ওর সামনে। ওই ওকে ভালো করে চেক কর। চেক করছি বস, ওর কাছে কোনো হাতিয়ার নেই। তা ওরা আর কাউকে পেল না, এই লোকটাকে এখানে পাঠালো। আচ্ছা যাই হোক, আমাদের যা দরকার তা আমরা পেলেই হবে। আচ্ছা, ওকে নিয়ে আয় আমাদের সাথে। এরপর ওরা একটা গাড়িতে নিয়ে বসায়। গাড়িতে 1 ঘন্টা কেটে যায়। এরপর ওরা ওদের মূল আস্তানায় এসে পৌঁছায়। ওই আস্তানা প্রায় পাকিস্তান বর্ডারের কাছে। ওখানে যাওয়ার পর ওরা ইরার সামনে আকাশকে নিয়ে যায়। ইরার মুখে কাপড় ছিল, তাই আকাশ এখনও খেয়াল করেনি। কিছুক্ষণ পর এর মুখের কাপড়টা সরিয়ে দি। ঠিক আছে বস। কাপড় সরিয়ে দেয়। ইরা একটু নড়ে চড়ে বসে। এতে করে আকাশ এবার ইরাকে পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে। ইরাও আকাশকে দেখে অবাক হয়। ইরা, তুমি? আমি। কিন্তু তুমি এখানে কেন? আমি তো এসেছি এখানে আমাদের দেশের রাষ্ট্রপতির মেয়ের কাছে, কিন্তু তুমি এখানে কেন? আমি ওনার মেয়ে, যার কাছে তুমি এসেছো। তুমি বলেছিলে 5 মাস পর তুমি আমার সামনে আসবে, কিন্তু এইভাবে আসবে আমি তো কল্পনাও করতে পারিনি। কেন এসেছো এখানে? এরা তোমাকে মেরে ফেলবে। ও তাহলে তোরা দুজনকে ভালো করে চিনিস, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনারা কি চাচ্ছেন বলেন তো? তা এখনো বুঝতে পারবি। ওই একজন কাজে রেখে ওদের বিয়েটা আগে দিয়ে দে। কি বিয়ে? আপনারা বিয়ে করানোর জন্য লোক ডেকে এনেছেন? ওর সাথে বিয়ে দিয়ে আপনাদের কি লাভ হবে বলুন? তা তোর না জানলেও চলবে। এই কাজে নিয়ে আয়। তার আগে ওই ফাইল নিয়ে আমার সাথে আয় একজন। ওরা ফাইল নিয়ে ইরা এবং আকাশকে একটা রুমে আটকে রাখে। আর এদিকে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে কিস করতে থাকে। এতে আকাশ তো অবাকই হয়। কি করছেন কি? আমি তো তোমাকে ভালোবাসি আকাশ। ইরার কথা শুনে অবাকই হয়, কেননা ইরা যে ওকে ভালোবাসে তা তো কল্পনাও করতে পারেনি। এরপর ইরা সবটা আকাশকে বলে। সবটা শোনার পর, সত্যি ইরা, তুমি যে আমার মতো একটা অসাধারণ ছেলেকে ভালোবাসবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। তোমার জন্য আমি 5টা মাস অপেক্ষা করেছি, কিন্তু 5 মাসের মধ্যে এইভাবে দেখা হবে আর এইভাবে আমাদের বিয়ে দিবে, তা তো স্বপ্নের মতো লাগছে আমার থেকে। আমিও ভাবিনি এভাবে তোমার সাথে দেখা হবে আর বিয়ে করতে হবে। কিছুক্ষণ পর কাজী এসে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়িয়ে ওদের একটা রুমে রাখে। কিছুক্ষণ পর সেই ভিডিও ইরার বাবার কাছে পাঠিয়ে দেয়। স্যার, একটা ভিডিও এসেছে। কিসের ভিডিও? জানি না, খারাপ কোনো ভিডিও না হলেই ভালো হবে। আচ্ছা, ভিডিওটা চালাও। ভিডিও চালানো হলো। ভিডিওতে দেখানো হচ্ছে ইরা ও আকাশের বিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখে বড় অফিসার একটু ঘাবড়ে যায়, কিন্তু বড় অফিসার রাফিক চৌধুরীর দিকে তাকিয়ে দেখে উনি খুশি হয়েছেন। স্যার, আপনি কি ওদের বিয়েতে খুশি হয়েছেন? হব না কেন, আমার মেয়েই তো ওকে পছন্দ করে। কি বলছেন কি স্যার? ঠিকই বলেছি, ওদের বিয়ে দিয়েছে তাতে আমি খুশি হয়েছি, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। কোন কথা? কথাটা হলো, ওরা ইরার সাথে কেন আকাশের বিয়ে দিল? এই বিয়ে দেওয়ার জন্যই কি ওরা এখন থেকে একটা ছেলে পাঠাতে বলেছিল? আমারও তো এই প্রশ্নটা মাথায় ঢুকছে না, কিন্তু কেন করলো ওরা এমনটা? তা তো এখন আকাশের সাথে কন্ট্রাক্ট বা ও আমাদের সাথে কন্ট্রাক্ট করলেই জানতে পারবো। এখন ও আমার মেয়ের জামাইও হয়ে গেল, তবে ভালোই হয়েছে। যেমন ঠিক বুঝি নাই। আমার মেয়ে ওই ছেলেটাকেই ভালোবাসতো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই ছেলের সাথেই ওর বিয়ে হয়ে গেল। এখন দেখি সামনের দিকে কি হয়। এইদিকে আবির আর্মি সৈন্যদের নিয়ে ওই জায়গায় চারিদিকে ঘেরাও করে ফেলে। ওরা এক এক করে ভিতরে যেতে থাকে। ভিতরে যতই যাচ্ছে ঠিক ততই বিপদ ওদের কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর, তোমরা এইদিকে তাকাও আর তোমরা এইদিকে আসো। তার সাথে একটা কাজ করো, কয়েকজন স্নাইপার গাছে উঠে যাও। বাকিরা তো কি করতে হবে বুঝতেই পেরেছো। এইদিকে কিছুক্ষণ পরে ওরা সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। ওইদিকে ওই টেররিস্টগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ওরাও একজন একজন করে গুলি করতে থাকে। গুলির আওয়াজ শুনে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। তুমি একটা কাজ করো, ওর ভেতরে লুকিয়ে থাকো, আমি ওদের দেখছি। তুমি ওদের সাথে পারবে না। তাছাড়া আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে চাই না।
প্লিজ তুমি আমার সাথে থাকো। বিয়ের প্রথম দিনই আমি তোমাকে হারাতে পারবো না। আমি এভাবে চুপচাপ বসে থাকতে পারি না, কথা দিচ্ছি আমি অবশ্যই ফিরে আসবো। সত্যি আসবে তো? কথা দিলাম। এই বলে ইরাকে একটা রুমে আটকে দেয়। রুমে আটকে দেওয়ার আগে আকাশ ওর ট্র্যাকারটা ইরার কাছে দিয়ে দেয়, যেন যে কোনো মূল্যে ওকে খুঁজে বের করতে পারে। ওখান থেকে একটা বন্দুক নিয়ে ভেতরে থাকা সবাইকে এক নিমিষেই শেষ করে দেয়। এইদিকে কিছুক্ষণ পর আবির বাইরে সবাইকে মারতে মারতে ভিতরে এসে দেখে আকাশ ওখানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে আবির জড়িয়ে ধরে। কিরে, সবাইকে নিমেষেই শুয়ে দিলি? তাহার বলতে তা উনি কোথায়? কার কথা বলছিস? যাকে বাঁচাতে এখানে আসা। দাঁড়া, বের করতেছি। এই বলে ওই রুম থেকে ইরাকে বের করে। ইরা বের হয়ে আকাশকে জড়িয়ে ধরে খুশিতে। তোমার কিছু হয়নি। এইদিকে ওদের এমন কাণ্ড দেখে আবির তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই মুখটা এরকম করে রেখেছিস কেন? তুই এসেছিস ওনাকে বাঁচাতে, কিন্তু এখানে দেখি কয়েক ঘন্টার প্রেমও বাঁধিয়ে নিলি। তুইও না। এখন ওই রুমের ভেতর একজনকে পাবি, ওকে নিয়ে তাহলে ক্যাম্পে ফিরে চল। ওই রুমে কে? আচ্ছা, তাই হবে। ওরা এখানে থাকা যতটা প্রমাণ পেয়েছে সবকিছু নিয়ে চলে আসে। পুরো রাস্তায় ইরা আকাশকে জড়িয়ে ধরে রেখেছিল। আবিরও কিছু বুঝতে পারছে না। এইদিকে কয়েক ঘন্টা পর ওরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছায়। ইরা গাড়ি থেকে নেমে ওর বাবাকে জড়িয়ে ধরে। স্যার, আপনার মেয়ের কোনো ক্ষতি ছাড়াই আপনাকে ফিরিয়ে দিলাম। এখন তাহলে আমি আসি। আবির, চলো তাহলে। কোথায় যাচ্ছ তোমরা? আমি তো ক্যাম্পে জয়েন করব। কিন্তু তুমি ক্যাম্পে গেলে আমার মেয়ের কি হবে? দেখুন স্যার, ওটা তো ওরা জোর করে বিয়ে দিয়েছিল। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না, বা এই বিয়েটাকেই তুমি মানতে পারছো না? আমি সবই মানি, কিন্তু তোমার বাবা কি আমাদের সম্পর্ক মেনে নেবে? কেন মেনে নিবে না? দেখো, তোমার বাবা দেশপ্রধান আর আমি বর্তমানে একজন আর্মি মেজর। আমার মতো ছেলের সাথে কি তোমার বাবা আমাদের বিয়ে দেবে? আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে তখন আমার কোনো আপত্তিই নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর আকাশ আবিরকে বলল তার সাথে যেতে, তাকে সবটা খুলে বলবে সেখানেই। তুমি তো এখন বাড়িতে যাবে, তাহলে ওকে নিয়ে যাও। স্যার, আমার নিজস্ব কোনো বাড়ি নেই, এই জন্য ওকে বিয়ে করার আগে আমাকে একটা ফ্ল্যাট দেখতে হবে। তার কোনো প্রয়োজন নেই। তুমি যখন আমার মেয়ের জামাই, তখন তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। কিন্তু ঘর জামাই থাকাটা কেমন দেখা যায় না? ঘর জামাই বললে ওদের গায়ে লাগে, যারা নিজে থেকে বউয়ের খরচ চালাতে পারে না। কিন্তু তুমি তো আরও 3-4টা বউও চালানোর ক্ষমতা রাখো। তাছাড়া আমি কিছু শুনতে চাই না, তুমি এই বাড়িতে থাকবে। তাছাড়া তোমাদের বিয়ে তো কেউ দেখেনি, তাই আমি কালকে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, সেজন্য তুমি সময় মতো চলে আসবে। ঠিক আছে। এইদিকে ইরা ওর রুমে চলে যায় আর আকাশ যেতে যেতে আবিরকে সবটা বলতে থাকে। আবিরও সবটা শুনে অবাক হয়ে যায়। পরের দিন আকাশ দুলা সেজে ইরাদের বাড়িতে আসে, সাথে আবিরও ছিল। ইরার বাবা ওখানকার সবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। আকাশও সবার সাথে পরিচিত হয়ে নেয়। রাতের বেলা ইরা ও আকাশ ইরার রুমে বসে আছে, সাথে গল্প করতে থাকে। গল্প করা শেষ হলে ওরা দুজন দুজনের কাজে লেগে পড়ে। ওরা দুজন কি গল্প করছিল তা তো আপনাদের বলাই যায়। ওরা গল্প করেছিল এই নিয়ে যে 4 মাস ইরা কি করেছিল তা নিয়ে ওরা দুজন কথা বলছিল। সকালবেলা ইরা চুলের পানি দিয়ে আকাশের ঘুম ভাঙায়। ঘুম ভেঙে ইরাকে জড়িয়ে ধরে। সারা রাত অনেক আদর করেছো, তাই এখন তুমি ফ্রেশ হবে। না হলে হয় না? জি না। তুমি যাবে কিনা তাই বলো। যাচ্ছি। এইদিকে আকাশ গোসল করে, অন্যদিকে ইরা রেডি হতে থাকে। কিছুক্ষণ পর ওরা দুজনে রেডি হয়ে বেরিয়ে এসে নাস্তা করে নেয়। তোমরা কি কোথাও বের হবে? না বাবা, আমি কোথাও যাচ্ছি না। না বাবা, আমরা একটু সমুদ্রের ধারে যাব। তাহলে যাওয়ার সময় অবশ্যই সিকিউরিটি নিয়ে যাবে। লাগবে না বাবা, তোমার জামাই থাকতে সিকিউরিটির কি দরকার? তাছাড়া আমরা ওখানে সিকিউরিটি নিয়ে গেলে তো কিছুই তো। ঠিক আছে, তাহলে যাও। না বাবা, আমি কোথাও যাচ্ছি না। তুমি তো যাবেই, তুমি না গেলে আমি অন্য কাউকে নিয়ে গিয়ে ওইগুলো। এই না, আমি রাজি। এই তো গুড, তাহলে চলো। ইরা অনেক জোরাজুরি করে আকাশকে নিয়ে চলে আসে। ওরা দুজন সমুদ্রের ধারে হাঁটছিল। ইরা মাঝে মাঝে আকাশকে কোলে উঠিয়ে নেয়, একবার কোলে আবার আরেকবার কাঁধে উঠে যায়। যদিও আকাশ তাতে একটুকু কষ্ট হয় না, কেননা এইসব কিছু ট্রেনিং করা আছে। ইরা তো বিরক্ত হয়ে বলে, এই তোমার কি একটুও কষ্ট হয় না? কষ্ট কেন হবে? এই যে আমি তোমার কাঁধে উঠে আছি। তাছাড়া মেয়ে মানুষ উঠলে কষ্ট পেলেও ছেলেরা কিছু বলে না। জি না, আমাদের এইসব ব্যাপারে ট্রেনিং করানো হয়েছে, তাই আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে আমি এইভাবে আর কিছুক্ষণ থাকি? থাকো। এরপর ওরা আরও কিছুক্ষণ ওখানে সময় কাটাতে থাকে। সন্ধ্যা হতে ওরা চলে আসে বাড়িতে। রাতের বেলা ওরা ঘুমিয়ে থাকে।
এইদিকে এভাবে 7টা দিন কেটে যায়। আকাশ ছুটি কাটাচ্ছে, এদিকে ইরাও আকাশকে ছাড়তে চাইছে না। তবুও ইরাকে বুঝিয়ে শুনিয়ে আকাশ ক্যাম্পে আসে। স্যার এসেছেন তাহলে আপনি? তা ওই লোকটা কি মুখ খুলেছে? কিন্তু একটা খারাপ খবর আছে আমাদের জন্য। খারাপ খবর মানে? ওই লোকটার থেকে তথ্য পাই। কিরকম তথ্য? তথ্যটা হলো ওরা নাকি আমাদের দেশে বোমা ব্লাস্ট করবে। কিন্তু কেন করবে? তার কারণ কি জানতে পেরেছো? পেরেছি। তাহলে তাড়াতাড়ি বলো। ইউসুফ খানকে যদি রেহাই না করা হয় তাহলে ওরা ঠিক 10 দিন পরে পুরো ইন্ডিয়ায় বোমা ব্লাস্ট করবে। কিন্তু কোন কোন জায়গায় করবে তা এখনো জানা যায়নি। কিন্তু ইউসুফ খান তো মারা গিয়েছে। এটা নিয়েই তো বড় সমস্যা এখন। কি করব কিছুই মাথায় ঢুকছে না। ওরা 7 দিনের মাথায় বর্ডারের সামনে থাকবে। ইউসুফ খানকে তুলে দিলে ওরা বোমাগুলোর রিমোট আর কোথায় কোথায় লাগিয়েছে তার ডিটেলস ওরা দিয়ে দেবে। কিন্তু এখন কি করব? বড় স্যার আর তোর শ্বশুরের সাথে কথা বল, দেখি ওনারা কোনো উপায় বলে কিনা। চলো তাহলে। এইদিকে ওরা প্রথমে বড় অফিসারের কাছে যায়। ওখান থেকে ইরার বাবার অফিসে আসে। আকাশ, তুমি এখানে? স্যার, একটা খবর পেয়েছি, আর ওই খবরটা নিয়ে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আকাশ এরপর সব কথা বলে। এইদিকে পুলিশ অফিসারও ওই মিটিংয়ে চলে আসে। ওখানে উনি সবটা শুনতে থাকে। উনি সবটা শোনার পর, এটা তো এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখন কি করা যায়? স্যার, একটা উপায় আছে। কি উপায়? ইউসুফ খানের মতো একটা লোক আছে যে কিনা ইউসুফ খানের মতো দেখতে অনেকটা। তাছাড়া ইউসুফ খান আমাদের কাছে 10 বছর ধরে জিংমি ছিল। তাহলে এই বছরের মধ্যে আসল ইউসুফ খানের মধ্যে ওই ইউসুফ খানের পার্থক্য ওরা বুঝবে না। কিন্তু এ তো অনেক রিস্ক আছে। যেমন আমরা যাকে ইউসুফ খানের বদলে নিয়ে যাব তার প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। কেউ কি নিজের জীবন বাজি রেখে যেতে চাইবে? প্রাণ যাবে কেন? ওরা যদি বুঝতে পারে এটা আসলে ইউসুফ খান না, তাহলে তো ওকে মেরে ফেলবে। সমস্যা নেই, ইউসুফ খানের বয়স এমনিতেও 70+ হবে। আর আমি যে লোকটার কথা বললাম ওনার বয়সও সেম। ওই লোকটা পৃথিবীতে কেউ নেই, তাই আমার মনে হয় ওনাকে নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। লক্ষ লক্ষ জীবন বাঁচাতে আমরা একজনের জীবন বিপদে ফেললে সমস্যা হবে না। তাছাড়া একজন লোকের জন্য যদি লক্ষ লোকের জান বেঁচে যায় তাহলে সেটাই করো। তাহলে আমরা ওদের সত্যতে রাজি হয়ে যাই। তার আগে ওই লোকটাকে খুঁজে বের করুন, তার সাথে লোকটাকে ওদের সম্পর্কে কিছু ট্রেনিং করাতে থাকুন। তার সাথে আমার মনে হয় ওরা ইউসুফ খানকে নিয়ে তো কোনো কাজে লাগাতে পারবে না, কিন্তু হয়তো ইউসুফ খান এমন কিছু জানেই যা ওদের অনেক উপকারে আসবে। আমারও তো তাই মনে হচ্ছে। নয়তো এই বৃদ্ধ বয়সে ওনাকে নিয়ে গিয়ে ওরা কি স্বার্থ হাসিল করবে। আপনি তাহলে ওই লোকটাকে খুঁজে বের করুন আর লোকটাকে কিছু ট্রেনিং দিন। ওকে, তাই করব। এইদিকে পুলিশ চলে যায়। অন্যদিকে বড় অফিসার ও রাফিক সাহেব আকাশের বুদ্ধি বিচার দেখে অবাক হয়। সত্যি আকাশ, তোমাকে এই জন্যই নিজের মেয়ের জামাই বলতে গর্ববোধ হচ্ছে। তুমি তাহলে এখন বাসায় যাও, এদিকটা ওরা সামলে নেবে। তার সাথে যা বলার ছিল, তোমার হাতে এখনও 3 দিন সময় আছে। তাই এই 3 দিন তুমি আর এরা বাইরে থেকে ঘুরে আসো, ততদিন ওরাও এই দিকটা সামলে নেবে। ঠিক আছে। এইদিকে পুলিশ অফিসার ওদের সাথে যোগাযোগ করে। বল, আমাদের প্রস্তাবে তোরা রাজি কিনা? রাজি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমরা তো তোমাদের হাতে ইউসুফ খানকে তুলে দিব, কিন্তু তোমরা যে বোমার রিমোট সঠিক তথ্য দিবে তার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে কি চাস তোরা? আমাদের তোরা বোমা কোথায় আছে তার সন্ধান দিবি। আমরা যদি তোদের জায়গাগুলি চিত্র করে বোমাগুলো শনাক্ত করে খুঁজে পাই, তারপর আমরা ইউসুফ খানকে নিয়ে আসবো। ওই তুই আমাদের বোকা পেয়েছিস? অবশ্য বলা যায়, কেননা ওই বোমাগুলো টাচ সেন্সর, সামান্য ছোঁয়া পেলেই ওইগুলো ফেটে যাবে। তাই তোরা যদি বেশি চালাকি করিস তাহলে বোমা ওখানেই ফেটে যাবে। দেখো, আমরা কোনো চালাকি করব না। করলে সমস্যা নেই, কেননা রিমোট দিয়ে বন্ধ করা যাবে। ওই বোমাগুলো ধরা মাত্রই তোরা শেষ হয়ে যাবে। আমরা যা বলছি তাই করব। এইদিকে টেরোরিস্টগুলা বোমা রেখে লোকেশনে পাঠিয়ে দেয়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে হলে আসে ঘুরতে। ওরা 2 দিনের জন্য একটা হোটেলে উঠে ওখান থেকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। আচ্ছা, আমরা এত কম সময় এখানে থাকবো কেন? একটা গুরুত্বপূর্ণ মিশন আছে, ওই মিশনটা শেষ করতে হবে। উফ, সারাক্ষণ শুধু মিশন আর মিশন। এত মিশনে যেতে হবে না। আমি আব্বুকে বলে তোমার চাকরি খেয়ে তোমাকে সারাক্ষণ আমার কাছে রাখার ব্যবস্থা করে দিব। আমি তো তোমার সাথে থাকলে তোমাকে জ্বালাই, যেমন এখনো জ্বালাচ্ছি। আমিও চাই তুমি আমাকে এরকম ভাবে জ্বালাও, কেননা তোমার এই জ্বালানো আমার অনেক ভালো লাগে। কিন্তু প্রতিদিন হলে তো সমস্যা।
সমস্যা নেই। আচ্ছা এখন চলো, আমাদের ফিরে যেতে হবে। মাত্র 2 দিন হলো, আরো কয়েকদিন থাকি না এখানে? জি না, আর থাকা যাবে না। একটা কথা দাও। কি কথা? তুমি তোমার কোনো ক্ষতি ছাড়াই মিশন শেষ করে আসবে, আর এরপর তুমি আর্মি চাকরি ছেড়ে দিবে। তাহলে খাবো কি, আর তোমাকে খাওয়াবো কি? খাওয়াতে হবে না, তোমার ভালোবাসা পেলেই হবে। তাছাড়া তোমার মিশন শেষে একটা সারপ্রাইজ দিব তোমাকে। কি সেটা? আগে কথা দাও, এই মিশন শেষে তুমি চাকরিটা ছেড়ে দেবে। কথা দিলাম, ছেড়ে দেব। আচ্ছা চলো তাহলে বাড়িতে যাই, আর কথাটা যেন মনে থাকে। এদিকে আকাশ ওই ইরার বাড়িতে চলে আসে। অন্যদিকে পুলিশও বোমাগুলো খুঁজেও পেয়েছে, আর ইউসুফ খানের মতন দেখতেও লোকটাকে তৈরিও করে ফেলেছে। এখন শুধু লোকটাকে দিয়ে ওই রিমোটগুলো ওদের থেকে হাতিয়ে নেওয়া। এইদিকে আজকে ওদের কয়েকজনকে নিয়ে একটা মিটিং বসছে। মিটিংয়ে সব কিছু নিয়ে আলোচনা করা হয়, কি কি করে ওরা কোন দিক দিয়ে কতগুলো কাজ করবে, কতগুলো সৈন্য দিবে। এক কথায় এই সব নিয়ে আলোচনা করে। যে কথাটা বলার ছিল, বোমগুলো যে জায়গায় পাওয়া গিয়েছে ওই জায়গার আশেপাশে 206 ধারা জারি করে দিন তাড়াতাড়ি, যেন কেউ ওখানে আশেপাশেও না আসে। কারণ কোনো রকম সমস্যা হলে যেন বিল্ডিংয়ে সমস্যা হলেও কোনো রকম প্রাণ না যায়, সেদিকে খেয়াল রাখবেন আপনি। আমরা তা না হয় করলাম, কিন্তু ইউসুফ খানের মতো ওই লোকটাকে নিয়ে আমরা যাব, সাথে কিছু প্ল্যান করা আছে। ওইগুলো আপনার না জানলেও চলবে, কেননা আমরা যেহেতু যাব তাই এইসব বিষয়ে আমরা ডিসিশন নেব। ওকে, তাহলে আমি মানুষের নিরাপত্তার দায়িত্ব নিলাম। ওই দিনের মতন মিটিং শেষ করে আকাশ আর আবির ইউসুফ খানকে নিয়ে বেরিয়ে পড়ে ওদের দেওয়া ঠিকানায়। ওখানে যাওয়ার আগে আকাশ ওই জায়গায় প্রায় 200 আর্মি নিয়োগ দেয়, আর ওই জায়গা সব দিক দিয়ে ঘিরে দাঁড়ায়। আকাশ ইউসুফ খানকে ওদের সামনে নিয়ে গিয়ে বলে, এই না ইউসুফ খান, এবার রিমোটগুলো ফিরিয়ে দে। তার আগে ওনাকে আমাদের কাছে পাঠা, আমরা সব কিছু করে দিচ্ছি। আকাশের ইশারায় 2জন আর্মি লোক ইউসুফ খানকে নিয়ে ওদের কাছে যায়। সাথে রিমোট নিয়ে আসতে গেলে ওরা ওই সৈন্যদের আটকে ফেলে। এভাবে কি করবো অফিসার? এখন তো রিমোট আমাদের হাতে ইউসুফ ভাই, এখন তোদের সৈনিকও। এতেও কোনো লাভ হলো না তোদের। কেন? কারণ ওরা 2জন রোবট মানব, আর রিমোট এই দেখ আমার হাতে। এটা কি করে সম্ভব? সবই সম্ভব, কিন্তু তোদের মাথায় এত কিছু ঢুকবে না। এখন রিমোট দিয়ে আগে বোমগুলো নষ্ট করি। কি এত বড় ধোঁকা? এখানে ধোঁকা দেয়নি তোদের, রিমোট দেওয়ার কথা বলেছিলি, তা আমরা পেয়ে গেলাম। এখন ইউসুফ খানকে নিয়ে তোরা কি করবি তা তোদের ইচ্ছে, আমি তো রিমোট পাঠিয়ে দিলাম। ওই অফিসার, এখান থেকে তোরা বেঁচে ফিরতে পারবি না। কেন? চারিদিকে তাকিয়ে দেখ, আমার ইশারায় আমার লোকজন কিভাবে তোদের মেরে ফেলে। তুই কি ভেবেছিলি আমরা এখানে একা এসেছি? মাত্র 10 জন এখানে, আর চারিদিকে তাকিয়ে দেখ আমার এখানে 100 জন লোক আছে। ও তাই নাকি? তাহলে তো গুনে দেখতে হয়। এইদিকে আকাশ 1 থেকে 10 পর্যন্ত যেই না গুনতে থাকে অমনি 10 জন মারা যায়, এবং সাথে সাথে বাকিরা অ্যালার্ট হয়ে যায়। এরপর ওদের মধ্যে বন্দুকযুদ্ধ হতে থাকে। এতে ইউসুফের মতন দেখতে লোকটা মারা যায়, আর ওখানে থাকা সবগুলো টেররিস্ট মারা যায়। সবাইকে মেরে আকাশ ওর বাকি সৈন্যদের নিয়ে চলে আসে ওখান থেকে। তবে ওই যুদ্ধ 20 জন সৈনিক শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষ করে চলে আসে। এরপর আকাশ চাকরি ছেড়ে দেয় এবং ইরার কাছে চলে আসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। তার সাথে তোমাকে একটা খুশির সংবাদ দিতে চাই। তাড়াতাড়ি বলো। আমি মা হতে চলেছি। সত্যি? সত্যি। আমি চাই আমার বেবি ওর বাবার মুখটা দেখুক। সেই জন্যই চাই না তুমি নিজের জীবন বাজি রেখে এমনটা করতে হবে না। আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি মিশনে গেলে আমার যে কষ্টের শেষ থাকে না। এই জন্যই তো চলে এলাম তোমার কাছে। সারা জীবন থেকো আমার কাছে এইভাবে। এভাবেই ইরা এবং আকাশের ভালোবাসা চলতে থাকে, আর এই ভালোবাসার উৎপত্তি হয় একজন সাহসী আর্মির কাছ থেকে। প্রিয় শ্রোতাগণ, আপনাদের আমাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রহস্যময় গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।